আমি বাংলাদেশে এসেছি। শুদ্ধ গড়াগড়ি খাওয়ার মতো করে হেসে বলে, ওগো মিথ্যেবাদী মোর দাদি। আমি খাট থেকে বললে সব দোষ তোমার হবে গ্রানমা। তারেক নওয়াজের ফুপু বিরক্ত হয়ে বলল, এই বাদরের ঝাঁক, আমাকে তোমার লায়ার মনে হয়? শুদ্ধ একটু সিরিয়াস হয়ে বলল, সত্যি এসেছো? হুম। শুদ্ধ মাথায় হাত দিয়ে বলল, ফাইনালি আমি মাকে নিয়ে আসছি। কতদিন পর আমার একমাত্র বুড়ি বউটার চাঁদমুখখানা দেখব। আহা, ভাবতেই আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। বলছি, তুমি কি গোলাপি হচ্ছ না মাই ফার্স্ট ওয়াইফ? শুদ্ধর দাদি হেসে বলে, ইয়েস বাবু, আমি তোমার লাল মুখ ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে দেব ভেবে গোলাপি হয়ে গিয়েছি। শুদ্ধ ভোঁতা মুখ করে ডাকে, গ্রানমা। শুদ্ধর দাদি মৃদু হেসে বলে, ট্রিনাকে নিয়ে এসো, আমি ওয়েট করছি তোমাদের জন্য। ওকে মাই ফার্স্ট ওয়াইফ। ধরনের বুকে সন্ধ্যার আমেজ নেমেছে। মাইরা ইরফানের বুকে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। ইরফানের দুই হাতের বাহুবন্ধনীর মাঝে মাইরা, ইরফানের থুতুনি রাখা মাইরার মাথা বরাবর। সেও ঘুমিয়েছে বউকে সঙ্গ দিতে গিয়ে। মিটিমিটি ফ্যানের বাতাস সাথে এসি মিলিয়ে মাইরার শরীর ভীষণ ঠান্ডা। তবে ইরফানের উষ্ণতায় তা মাইরাকে খুব বেশি কাবু করতে পারল না। ইরফানের ঘুম ভেঙে যায়। ডান হাতে কপাল স্লাইড করে। দুপুরে না খাওয়ার সাথে অভ্যেসগত বিকেলে এক কাপ কফি না খাওয়ার ফল। বাঁ হাত নাড়াতে গেলে পারল না সে। চোখ মেলে তাকালে দেখল মাইরা তার বাঁ হাতের বাহুতে মাথা রেখে শান্ত হয়ে ঘুমিয়ে আছে। ইরফান বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল মাইরার মুখ পানে, যেন গভীর ভাবনা ভাবছে। হঠাৎই চোখ সরিয়ে নিয়ে ঘূর্ণায়মান ফ্যানটির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। মাইরাকে তার বালিশে শুইয়ে দিয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে মাগরিবের কাজা নামাজ আদায় করল। এরপর জায়নামাজের উপর আবারও শটান হয়ে শুয়ে পড়ে। দৃষ্টি ঘুরিয়ে মাইরার ঘুমন্ত মুখ পানে কেমন নির্জীব চোখে চেয়ে থাকে। ভীষণ অস্থির লাগছে। ফোনের ভাইব্রেশন শব্দে শোয়া থেকে উঠে কল রিসিভ করে। ওপাশ থেকে বলে, স্যার, কনফার্ম করব? ইরফান নিশ্চুপ। বাঁ হাত প্যান্টের পকেটে রেখে মাইরার পানে চেয়ে আছে। প্রায় মিনিট 3 পেরিয়ে গেলেও ইরফানের কোনো আনসার না পেয়ে কলের ওপাশ থেকে লোকটি আবারও ডেকে ওঠে, স্যার। ইরফান অস্থির হয়। এসির মাঝেও কেমন ঘামছে ও। জিভ দিয়ে ঠোঁট ভেজায়। মাইরার দিকে এগিয়ে গিয়ে মাইরার দিকে পাশ ফিরে শুয়ে পড়ে। ডান কানে এখনও ফোন। বাঁ হাতে ঘুমন্ত মাইরাকে টেনে জড়িয়ে নিল নিজের সাথে। ওপাশ থেকে লোকটির আবারও ডাক আসে। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ, তবে কিছুই বলল না। মাইরার গলায় মুখ গুজে শ্বাস টানে। বিড়বিড় করে, মাই বাড ফ্লাওয়ার। কথাটা বলে আবারও চুপ হয়ে যায়। কানে এখনও ফোন। বেশ কিছুক্ষণ পর মৃদু স্বরে বলে, মেবি ওন্ট, বাট ওকে। হয়তো আমি পারবো না, কিন্তু কনফার্ম করো। মাইরা ঘুমের মাঝেই নড়ে চড়ে ওঠে। উষ্ণতা পেয়ে আরও খানিকটা সিটিয়ে নেয় নিজেকে ইরফানের দিকে। ইরফান কল কেটে ফোন বেডের উপর ছুঁড়ে ফেলে। দুই হাতে মাইরাকে টেনে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নেয়। গলায় ছোট ছোট চুমু আঁকে। থেকে থেকে শ্বাস টানে দীর্ঘ। চোখ বন্ধ। কিছু সময় পেরোলে ইরফান মাইরার কানের কাছে মুখ নিয়ে ঠোঁট বাঁকিয়ে বিড়বিড়িয়ে বলে, আই ডোন্ট লাইক ইউ, স্টুপিড গার্ল। একটু থেমে হতাশ কণ্ঠে বিড়বিড় করে, হোয়াই আর ইউ সো লিটল গার্ল? তুমি এত ছোট্ট মেয়ে কেন? বেশ কিছুক্ষণ পর মাইরাকে ছেড়ে ইরফান বেড থেকে নেমে পড়ে। ঘরের কম পাওয়ারের একটা লাইট জ্বালায়। কাবার থেকে শার্ট, প্যান্ট, ব্লেজার সব বের করে দ্রুত রেডি হয়ে নিল। এরপর হাতে হাতঘড়ি পরে নিল। সাদা শার্ট, কালো ব্লেজার, কালো প্যান্ট পরিহিত ইরফান নিজেকে একবার দেখল। এরপর দৃষ্টি ঘুরিয়ে আয়নায় সৃষ্ট প্রতিবিম্ব ঘুমন্ত মাইরাকে দেখল। আবারও দৃষ্টি ঘুরিয়ে আয়নায় তার চোখের দিকে তাকালো।
সে নিজেকে মাইরার দেওয়া বর্ণনাগুলোর সাথে মেলানোর চেষ্টা করছে। তার চোখগুলো সত্যি বিড়ালের চোখের মতো। ইরফান হতাশ হয়। এটা কি মাইরার পছন্দ নয়? তার শীষ মাইরার পছন্দ, এটা তো কনফার্ম। আর কিছু কি পছন্দ নয়? ইরফান চিন্তিত হলো। তার কি ট্রিটমেন্ট করানো উচিত? মাইরা যে তাকে বিদেশিদের মতো বলে, কিন্তু সে বাংলাদেশিদের মতো হবে কি করে? গায়ের রং কালো করে কিভাবে? চোখের মণি কালো করবে কিভাবে? লেন্স লাগাবে কি? ইরফান এসব উদ্ভট টপিক নিয়ে ভাবছে। এসব তার খেয়ালে আসতেই চরম বিরক্তিতে চোখ মুখ কোঁচকাল। ভাবনার ইতি ঘটিয়ে কিছু ফাইল চেক করে বেছে বেছে ইম্পর্ট্যান্ট ফাইলগুলো নিয়ে ঘর থেকে বেরোতে নিলে মাইরার ঘুম জড়ানো কণ্ঠ পায়। কোথায় যাচ্ছেন? ইরফানের পা থেমে যায়। পিছু ফিরে তাকায়। মাইরা ঘুম ঘুম ফোলা চোখ মুখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান ঘরের বড় লাইটটা জ্বালিয়ে দিলে মাইরা চোখ কুঁচকে নেয়। ইরফান এগিয়ে এসে মাইরার সামনে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে, অফিস। তোমার কিছু লাগবে? মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। কিছু একটা ভেবে বেড থেকে নেমে বলে, আমার জন্য আইসক্রিম আনবেন? ইরফান অবাক হয়ে বলে, ফ্রিজে নেই। মাইরা দুই দিকে মাথা নাড়ায়, অর্থাৎ শেষ। ইরফান অবাক হয়ে বলে, স্টুপিড, কবে খেয়েছো সব? মাইরা চোখ ছোট ছোট করে তাকায়। এই লোকটা একটা অলসের ডিব্বা। এজন্যই তাকে ফ্রিজ এনে দিয়েছিল। মাইরা এখন বুঝেছে। ফ্রিজ না আনলে তো ডেইলি দোকান থেকে আনতে হতো, তাই ফ্রিজ এনেছে। এনেছে তো এনেছে, 3 মাসের বেশি হয়ে গেল। তো সব শেষ হবে না? ইনায়ার বিয়েতে কতজন খেয়ে নিয়েছে, সে তো খেতেই পারেনি। আর এই লোক তাকে সব খাওয়ার অপবাদ দিচ্ছে। মাইরা কিছুটা রেগে বলে, আপনি এক ফ্রিজ আইসক্রিম দিয়ে কি আমাকে পুরো জীবন চালিয়ে নিতে বলছেন? কিপটে লোক একটা। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড গার্ল। একটু থেমে মৃদু স্বরে বলে, আবার আনিয়ে দেব। আই হ্যাভ এ ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আনসার করো। মাইরা খুশি হয়, মাথা নেড়ে বলে, বলুন। ইরফান গলা ঝেড়ে প্রশ্ন করে, ডু ইউ প্রেফার এ লোকাল পারসন অর এ ফরেন পারসন? মাইরা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মাইরার বোকা চাহনি দেখে আবারও গলা ঝেড়ে বলল, আই মিন, তুমি ফরেন ছেলে লাইক করো অর আমাদের দেশের ছেলে? মাইরা এবার ভালো করে বুঝতে পেরে সহজমনেই উত্তর করল, দেশি ছেলে থাকতে বিদেশি ছেলেদের কেন পছন্দ করতে যাব? পাগল নাকি? আমাদের দেশের ছেলেরাই অনেক সুন্দর। একটু থেমে ইরফানের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আপনার কি বিদেশি মেয়ে পছন্দ? ইরফান মাইরার প্রশ্ন শুনল না। মাইরার প্রথম কথা শুনেই তার যেন হতাশ লাগলো, আবার রাগও হলো। ডান হাতে মাইরার গাল চেপে রেগে বলল, স্টুপিড গার্ল, এখন থেকে বিদেশি ছেলেদের লাইক করবে, নয়তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। কথাটা বলে ইরফান মাইরার গাল ছেড়ে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। মাইরা অদ্ভুতভাবে ইরফানের দিকে চেয়ে থাকে। বিড়বিড় করে, খবিশ লোক, আমার দেশি ছেলে ভালো লাগে, তাতেও এই লোকের সমস্যা, খবিশের দাদা একটা। ইরফান নিচে নেমে তার দাদির রুমে গিয়ে ডাকে, গ্রান্ডমা। ইরফানের দাদি ইরফানকে দেখে বেড থেকে নেমে আসে। ইরফানের মাথায় হাত বুলিয়ে বলে, আই থিঙ্ক বিয়ে করে তুমি অনেক শুকিয়ে গিয়েছ। ইরফান বিব্রত বোধ করে। ইরফানের দাদি আড়ালে মিটিমিটি হাসে ইরফানকে বিব্রত করতে পেরে। ইরফান তার দাদির ফান ধরতে পেরে স্বভাবসুলভ গম্ভীর গলায় বলে, আই থিঙ্ক তুমি এখন আমার গ্র্যান্ডফাদারকে ছাড়াও অন্যের গ্র্যান্ডফাদারদের দেখা স্টার্ট করেছ। দ্যাটস ওয়াই তুমি ব্লাইন্ড হওয়ার পথে। ইরফানের দাদি থতমত খেয়ে তাকায়, কি ধরিবাজ ছেলে রে। এসব রেখে বলল, তুমি কি তোমার ওয়াইফকে লাইক করতে শুরু করেছ? ইরফান ভ্রু কুঁচকে বলে, নো। ইরফানের দাদি হেসে বলে, নো প্রবলেম, তুমি ওকে 100% লাইক করবে।
আমি ম্যানেজ করব। ইরফান বাইরে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে বলল, ওকে, ট্রাই ইট। মাইরা বেডের উপর গুটিসুটি হয়ে বসে আছে। তার পাশেই সেই বিদেশিদের মতো বয়স্ক মহিলাটি বসে ফোনে কারো সাথে কথা বলছে। কথা বলার মাঝে ইংলিশটাই বেশি বলে। ইনি তারেক নওয়াজের ফুপু, অর্থাৎ তারেক নওয়াজের বাবার বোন। ইরফানের দাদা দাদি ইরফানের ছোটবেলাতেই মারা গিয়েছে। তার দাদারই একমাত্র বোন আছে, যে কানাডায় থাকে। বয়স্ক মহিলাটি ঘরে এসে প্রথমে মাইরার সাথে এসব গল্পই করেছে। কিছুক্ষণ পর তিনি কল কেটে মাইরার দিকে ফিরে বসে। মাইরার গালে হাত দিয়ে বলে, এই যে আমার দাদু ভাইয়ের বউ, আমার কথা মন দিয়ে শোনো তো। মাইরা মাথা নেড়ে মৃদু হেসে জবাব দেয়, জি দাদিমা, বলুন। ইরফানের দাদি মাইরার গালে হাত রেখে বলে, তুমি খুব সুইট একটা মেয়ে। আমার ইরফান দাদু ভাইয়ের সাথে খুব মানিয়েছে। আসলে আমি আসবো আসবো করে আসতে পারছিলাম না। আমার ছোট দাদু ভাই খুব অসুস্থ ছিল। সে সুস্থ হলেই এদেশে আসলাম। ইরফান তোমায় মানে না শুনেছিলাম, কিন্তু এখানে এসে তোমাদের একসাথে দেখে খুব ভালো লাগলো। মাইরা অবাক হলো। ইরফানের দাদিকে একদম বাঙালিদের মতো করে কথা বলতে দেখে। যদিও বাংলাতেই বলেন, তবে থেকে থেকে ইংলিশ শব্দ বলে। তবে তার সাথে কথা বলার সময় এমনটা করল না। বয়স্ক মহিলাটি মাইরার জামা ধরে অবাক হয়ে বলল, এসব জামা পরে থাকো তুমি? মাইরা মৃদু স্বরে বলল, জি। ইরফানের দাদি হতাশ কণ্ঠে বলল, তোমার শাশুড়ির তো দেখি কোনো খেয়ালই নেই। ছেলে এমনিতেই বউ মানে না বউটাকে ছেলের সামনে সাজিয়ে গুজিয়ে রাখবে, তা না করে উল্টো তোমাকে জামা পরিয়ে রাখে। আমার দাদুভাই তোমাকে ভালোবাসবে কিভাবে তাহলে? মাইরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দাদির দিকে। তিনি আবারও বলেন, তোমার শাশুড়ির এই বিয়েতে মত ছিল না, আমি সব জানি। তাই কোনো চিন্তা করো না। আমি তোমার জন্য সব নিয়ে এসেছি। আমি তোমাকে যা যা বলবো তুমি এখন থেকে সেসবই করবে, বুঝেছ? মাইরা পিটপিট চোখে চেয়ে থাকে। ইরফানের দাদি উঠে গিয়ে তার লাগেজ থেকে অনেক বড় একটা প্যাকেট বের করলো, সাথে দুটো গয়নার বাক্স। এরপর মাইরার পাশে সেসব রেখে প্রথমে বড় প্যাকেটটার ভেতর থেকে অনেকগুলো শাড়ি বের করে। তার মধ্যে একটা কালো সিল্কের শাড়ি মাইরার কাঁধে ধরে বলে, বাহ, খুব সুন্দর লাগছে। এখন এটা পরে এসো তো, যাও। মাইরা কি বলবে বুঝল না। বোকার মতো একবার শাড়ির দিকে তাকায়, আরেকবার বয়স্ক মহিলাটির দিকে। তিনি মাইরার গালে হাত দিয়ে বলে, তুমি বোকা মেয়ে নাকি? জানো না ছেলেদের এভাবেই হাতে রাখতে হয়? বাঙালি মেয়ে হয়েও দেখছি তুমি কিছুই জানো না। আচ্ছা, তুমি যদিও ছোট, আমি এসব শেখানোর জন্য এসেছি। তারেক আমাকে বিয়ের পর থেকেই আসতে বলছিল। সে যাক, এবার এসেছি তোমাকে সব শিখিয়ে পড়িয়ে তবেই কানাডায় ফিরব। মাইরাকে এখনও বোকার মতো চেয়ে থাকতে দেখে তিনি আবারও বলেন, এখন থেকে সব সময় শাড়ি পরবে। আমার ইরফান দাদু ভাইয়ের কাছে কাছে থাকবে। এসব জামার কখনো পরবে না। শাড়ি হচ্ছে ছেলেদের দুর্বলতা। যদিও আমার ইরফান দাদু ভাই গুড বয়, তবুও ছেলেদের বিশ্বাস নেই। তাই এখন থেকে আমি যা বলবো সব মেনে চলবে, বুঝেছ? শাড়ি পরে সেজেগুজে থাকলে ইরফান তোমাকে নিয়ে ভাববে। মাইরা বোকা চোখে চেয়ে বলল, আমি জামা পরলে উনি আমার কথা ভাবে তো? ইরফানের দাদি ভ্রু কুঁচকে বলে, তোমাকে কোলে নিয়েছিল বলে তোমার এসব মনে হচ্ছে? ও তোমাকে হেল্প করেছে। বউয়ের ভালোবাসা আলাদা। এবার যাও, শাড়িটা পরে এসো তো। মাইরা আর কথা বাড়ালো না, চুপচাপ এখানেই শাড়িটা পরে নিল। তার অস্বস্তি হচ্ছে। ব্লাউজের হাতা কাটা আর সাইজও কেমন ছোট যেন। যদিও মাইরা শাড়ি দিয়ে ঢেকে নিয়েছে, মাথায় আঁচল দিয়ে কাঁধও ঢেকে নিয়েছে। ইরফানের দাদি অসন্তুষ্ট চোখে চাইলেন মাইরার দিকে। এগিয়ে এসে বললেন, এভাবে পড়লে হবে না। নো প্রবলেম, আমি ঠিক করে দিচ্ছি। এরপর তিনি শাড়ির আঁচল কাঁধে কুচি করে পরিয়ে দিলেন।
সাথে মাইরা কোমর ঢেকেছিল শাড়ি দ্বারা, তা উন্মুক্ত করে দিয়ে ঠিকঠাক করে দিয়ে বলল, এবার ঠিক আছে, এভাবেই শাড়ি পরবে, বুঝেছ? মাইরা চোখ বড় বড় করে তাকায়, অসহায় কণ্ঠে বলে, দাদিমা, আমায় ক্ষমা করুন, আমি এভাবে পড়তে পারবো না। ইরফানের দাদি অবাক হয়ে বললেন, আরে মেয়ে, আমার ছেলের বউ তোমার চেয়ে অনেক বড়, সে এভাবেই বাইরে যায়, আর তোমাকে আমি বাসায় থাকতে বলেছি, এটাই পারছো না? পারতে হবে, বুঝেছ? মাইরার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করল। সে পাগল নাকি? এভাবে সে ঘুরবে? অসম্ভব। একবার এই ঘর থেকে বেরোলে সে সব খুলে ফেলবে। ইরফানের দাদি মাইরাকে বসিয়ে তার আনা গহনাগুলো পরিয়ে দিতে লাগলেন। গলায় একটা হার পরিয়ে দিলেন, 2 হাতে বালা, কানে দুল, ডান হাতের অনামিকা আঙুলে একটা আংটি পরিয়ে দিলেন, সবগুলো সোনার। সবশেষে হাতে ছোট্ট একটা নোজপিন নিয়ে বললেন, তোমার নাক ফুটো আছে? মাইরা মাথা ঝাঁকালো, অর্থাৎ আছে। ইরফানের দাদি নোজপিন পরিয়ে দিতে নিলে মাইরা নিজেই আয়না দেখে পরে নিল। তার বিয়ের কয়েকদিন আগে তার মা নাক ফুরিয়ে দিয়েছিল। এরপর একটা ছোট্ট সোনার রিংও পরিয়ে দিয়েছিল। মাইরা রাগ করে খুলে ফেলেছিল তাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। পড়ার সময় একটু ব্যথা পায়, তবে ফুটো বন্ধ হয়নি এখনও। মাইরা ইরফানের দাদির সামনে আসলে তিনি মাইরার থুতুনিতে হাত দিয়ে বললেন, খুব সুইট লাগছে তোমাকে, এসব গহনা কখনো খুলবে না, আর এভাবেই শাড়ি পরবে সব সময়। কিছু একটা ভেবে প্রশ্ন করে, কতদিন হলো ইরফানের সাথে এক রুমে থাকছ? মাইরা বোকা চোখে চেয়ে থাকে। ইরফানের দাদি আবারও বলেন, তোমাদের মধ্যে কিছু হয়নি, তাই না? মাইরা প্রশ্নাত্মক চোখে চেয়ে বলে, কি হবে? ইরফানের দাদি কপাল চাপড়ালেন, গলা আরেকটু নিচু করে সময় নিয়ে কিছু বোঝানোর মতো করে বলতে লাগলেন। মাইরা চোখ বড় বড় করে শব্দ করে বলে ওঠে, আস্তাক ফিরুল্লাহ। ইরফানের দাদি ভ্রু কুঁচকে বলে, আস্তাক ফিরুল্লাহ নয়, বলো আলহামদুলিল্লাহ। মাইরা দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বলে, দাদিমা, আমার বাথরুম পেয়েছে। বয়স্ক ভদ্রমহিলা বলে উঠলেন, পরে যেও, আগে আমার কথা শেষ করতে দাও, নয়তো স্বামীরা অন্য মেয়ের কাছে চলে যায়। আমার ছেলের ক্ষেত্রে এমনটাই হয়েছিল, খুবই বাজে ব্যাপার হয়, তাই তোমাকে আগেই শিখিয়ে দিচ্ছি, এসো। মাইরার কেঁদে দেওয়ার মতো অবস্থা। মাথা নেড়ে বলে, সত্যি দাদিমা, আমার বাথরুমে যেতেই হবে। আচ্ছা, আমার বাথরুমে যাও, কিন্তু আমার তো সবার বাথরুমে গেলে বাথরুমের চাপ আসে না। হোয়াট? মাইরা কোনো রকমে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে ইরফানের দাদি বলে, এই শাড়িগুলো নিয়ে যাও। মাইরা দ্রুত পিছু ফিরে শাড়িগুলো নিয়ে নেয়, নয়তো আবার ওনার সামনে পড়তে হবে। এরপর কোনো কথা না বলে এক প্রকার দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। পেছন থেকে ইরফানের দাদি বলে ওঠে, আবার আসবে কিন্তু, আরও অনেক কিছু শেখানোর বাকি আছে তোমাকে। মাইরা বিড়বিড় করল, জীবনেও না, ইনি না যাওয়া পর্যন্ত আমি ঘর থেকেই বের হব না। কী সব কথা বলে, ছি। মাইরা তার ঘরে যেতে গিয়েও থেমে গেল। হায় হায়, সে তো অনেক খোলামেলা হয়ে আছে। ছাদের সিঁড়ির দিকে চোখ পড়লে দেখল ফারার ইনায়া ছাদের দিকে যাচ্ছে। ইনায়ার চোখে মাইরাকে পড়লে মেয়েটা অবাক হয়, তবে বুঝল এসব তার দাদির কাজ। মৃদু হেসে মাইরাকে বলল, মাইরা, ছাদে এসো। মাইরা সম্মতি দিয়ে দ্রুত ইরফানের ঘরে গিয়ে শাড়িগুলো এক জায়গায় রেখে শরীরে একটা ওড়না জড়িয়ে নিজেকে ঢেকে নিল। এবার ভালো লাগছে। এরপর সময় ব্যয় না করে ছাদের উদ্দেশ্যে এগোলো। রাতে ছাদে যেতে তার অনেক ভালো লাগে, সাথে দুজন সঙ্গী থাকলে তো কথাই নেই। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। ত্রিনা বেগম শুদ্ধর কথায় বেডের উপর বসে বললেন, এখানে এসে বস, এত ব্যস্ত থাকিস? ভাবছি গ্রামে চলে যাব এবার। শুদ্ধর মন খারাপ হলো।
তার মা গ্রামে একা থাকলে তার একা একা এখানে থাকতে ভালো লাগে না। এগিয়ে এসে মায়ের পাশে বসল শুদ্ধ। এক পা বেডের উপর রেখে তার মায়ের 2 হাত ধরে দুঃখ দুঃখ মুখ করে বলল, আমাকে কি তুমি অর্ধেক মাস পেটে রেখেছিলে মা? চীনা বেগম ভ্রু কুঁচকে বললেন, অর্ধেক মাস মানে? অর্ধেক মাস রাখলে তুই বাঁচতে পারতি? শুদ্ধ আগের চেয়েও দুঃখ দুঃখ মুখ করে বলল, 10 মাস পেটে রাখলে এমন খেয়াল রাখার বেলায় কিপটামি করছো কেন? আমার মনে হচ্ছে তোমার ভুলে যাওয়ার রোগ আছে। আমাকে অর্ধেক মাস পেটে রেখেছ তো, তাই বছরের অর্ধেক সময় আমাকে আর মনে পড়ে না তোমার? বলছি বাকি অর্ধেক মাস আমাকে কে পেটে ধরেছিল গো? চীনা বেগম বিরক্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ হতাশ কণ্ঠে বলল, বলো বলো, বাকি 5 মাস কে আমাকে ধার নিয়ে তার পেটে রেখেছিল? আহারে, সেই মাকে এখনো দেখতেই পেলাম না। তুমি কি হিংসুটে মা, যে তোমার ছেলেকে ধার নিয়ে এত কষ্ট করে তার পেটে রাখলো, তাকে একবার আমার কাছে আনবে না? ইস, কি যে কষ্ট হচ্ছে আমার। চীনা বেগম শুদ্ধর কান টেনে ধরে বলল, এই বাদর, তোকে কে পেটে ধরবে? তোর মতো বাদরকে পেটে ধরবে ভাবলেই তো মানুষ বেহুশ হয়ে যাবে। আহ মা, ছাড়ো। আমার আরেক মাকে দেখতে চেয়েছি বলে তুমি চরম হিংসুটের পরিচয় দিচ্ছ। তুমি আমাকে যতই বাধা দাও না কেন, আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে তাকে ঠিক খুঁজে নেব। তুমি কখনোই আমাদের মাঝে বাধা হতে পারবে না। এই বাদর, বাদরামি থামাবি? পেটের ভেতরও দিনে 200 বার লাথি মেরে মেরে জ্বালিয়েছিস, বাইরে বেরিয়ে তো আস্ত বাদর হয়ে গেলি। শুদ্ধ তার কান থেকে তার মায়ের হাত ছাড়িয়ে নিয়ে দাঁত কেলিয়ে হাসল। অতপর একটু মন খারাপ করে বলল, আমি যেখানে তুমিও সেখানে। তোমার গ্রামের ওই বাড়ি তুলে এনে আমার বাড়ির ছাদের উপর রাখব, হবে না? বাদর হই আর হনুমান হই, তুমি এখানেই থাকবে, শেষ কথা। চীনা বেগম এই পর্যায়ে মৃদু হেসে বললেন, সে দেখা যাবে। তুই কি বলবি বলছিলি, বল। শুদ্ধ সিরিয়াস হলো। একটু থেমে গলা ছেড়ে বলল, সামিয়া মেয়েটাকে আংটি কেন দিয়েছ মা? আমাকে কি একটাবার বলা উচিত ছিল না তোমার? চীনা বেগম ভ্রু কুঁচকে বললেন, ওকে আংটি দিলে তোকে কেন বলতে হবে? আমার জন্য আংটি দিয়েছ, তো আমাকে বলবে না তুমি? তুমি তাকে আমার সাথে জড়িয়ে দিতে চাইছ, এটা অন্যকে বলার আগে আমাকে একবার বলবে না? চীনা বেগম শুদ্ধর মাথায় হাত দিয়ে মৃদু হেসে বললেন, ওকে আমার খুব পছন্দ তোর জন্য, কিন্তু আমার ওকে পছন্দ নয় মা। চীনা বেগম বিস্ময় চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, আমার অন্য কাউকে পছন্দ মা। চীনা বেগম বিস্ময় চোখে তাকায় শুদ্ধর দিকে, অবাক কণ্ঠে বলে, সামিয়ার কি হবে তাহলে? ওকে আমি বলেছি ওকে আমার বৌমা বানাবো। ও তো কষ্ট পাবে বাবা। তুই তো আগে আমাকে বলিসনি তোর অন্য কাউকে পছন্দ। শুদ্ধ হঠাৎই চেঁচিয়ে বলে, আমি কিভাবে বলবো? তুমি আমাকে সেই সুযোগটাই তো দাওনি। আমাকে না জানিয়ে অন্য কাউকে কথা দিয়ে দিয়েছ, আমার বাড়ি এনে রেখে দিয়েছ। সে আমার সেবা করছে আমার বউ হবে বলে, অথচ আমি জানিই না। তুমি আমাকে আগে বলেছ ঠিক আছে, কিন্তু আমাকে বলার আরও অনেক আগেই তো তুমি এই মেয়েটাকে কথা দিয়ে দিয়েছ। কেন মা, আমি কি রোবট? আমার মন নেই? তুমি আমার মনের কথা একটাবার শুনবে না? উল্টো এমন এমন ইমোশনাল কথা শোনাতে আমি নিজেই ভেঙে যেতাম। একটু থেমে আবারও বলে, সবচেয়ে বড় কথা, বাড়িতে আমি তোমায় নিষেধ করেছিলাম, এরপরও এটা নিয়ে তুমি এখনও কিভাবে পড়ে আছো? আমি নিষেধ করেছিলাম কিনা বলো। চীনা বেগম নীরব চোখে ছেলের পানে চেয়ে আছেন। শুদ্ধর কণ্ঠে রাগ। আবারও শব্দ করে বলে ওঠে, তুমি আমার কত ভালো মা, অথচ আসল সুখ হাতে তুলে দেওয়ার সময় আমার মতামত না শুনে নিজের মতামত আমার উপর চাপিয়ে দিতে চাইছো। কেমন মা তুমি বলো তো? নিজের ছেলের ভালো থাকার কথাটা একবারও ভাববে না? নিজের কথা ভাবতে গিয়ে আমার কথা ভুলে গিয়েছো।
চীনা বেগম জড়িয়ে আসা কণ্ঠে ডাকে, শুদ্ধ। শুদ্ধ তার মায়ের দিকে তাকালো না। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, লাস্ট একটা রিকোয়েস্ট রাখো, মেয়েটাকে তার বাড়ি রেখে এসো প্লিজ। আমি তোমাকে আর এই মেয়েকে নিতে পারছি না। এমনিতেই আমার জীবনে অশান্তির শেষ নেই। চীনা বেগম ঝাপসা চোখে ছেলের প্রস্থান দেখলেন। সে ভালো মা হতে পারেনি। তার ছেলে তাকে নিতে পারছে না যে। হয়তো তার ভুল ছিল, সে না হয় সামলে নিত কোনোভাবে। তার ছেলে সুখের জন্য কি কম কিছু করেছে? কিন্তু তার ছেলে তাকে কিভাবে বলতে পারল সে শুদ্ধ সুখের কথা ভুলে গিয়েছে? সামিয়া খুব লক্ষ্মী একটা মেয়ে। শুদ্ধ সুখী হবে বলেই তো সামিয়ার মতো মেয়েকে তার ছেলের জন্য ঠিক করলেন। সামিয়া শুদ্ধর বলা কথাগুলো শুনেছে। টিনা বেগমের ঘরের পাশেই দাঁড়িয়েছিল। শুদ্ধ হনহন করে বেরিয়ে গেল। সামিয়া ঝাপসা চোখে দেখল শুদ্ধর প্রস্থান। সামিয়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। দরজার কাছে এসে একবার টিনা বেগমের দিকে তাকায় ছলছল দৃষ্টিতে, যিনি বেডের এক কোণায় কেমন নির্জীব হয়ে বসে রয়েছেন। বেশ কিছুক্ষণ পর বসা থেকে দাঁড়িয়ে ঘর থেকে বেরোনোর জন্য এগোলে দরজার সামনে সামিয়াকে দেখে অবাক হলেন। বুঝলেন না তিনি মেয়েটাকে কি জবাব দেবেন। নিজেকে সামলে নিলেন খুব দ্রুত। দীর্ঘশ্বাস ফেলে মৃদুস্বরে বললেন, আমায় ক্ষমা করিস সামিয়া মা। সামিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে মলিন হাসি ফুটে ওঠে। অতপর উল্টো ঘুরে ধীর পায়ে তার বরাদ্দকৃত রুমের দিকে এগোয়। তার দম বন্ধ লাগছে। তবুও সমস্যা নেই, না পাওয়ার অভ্যেস আছে তার। খুব বেশি দিনের স্বপ্ন তো নয়, কিন্তু দীর্ঘদিনের অনুভূতি যখন একদিনের জন্য হলেও স্বপ্নে পরিণত হয়, তখন তার কষ্টের ভার হয়তো একটু বেশিই হয়। এই যে সামিয়ার হচ্ছে। মেয়েটা ঘাড় বাঁকিয়ে শুদ্ধর ঘরের দিকে তাকালো। শুদ্ধ তার ঘরে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে। মেয়েটার দুই চোখের পাতা বেয়ে অবাধ্য বেদনাময় অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। মাইরা চিন্তিত বদনে ছাদের মেঝেতে বসে আছে। তার সামনে ইনায়া আর ফারা বসা। ফারা বেশ কেঁদেছে দেখেই বোঝা যাচ্ছে। ফারার শুদ্ধর পুরো কাহিনী ইনায়া মাইরাকে বলেছে। এতেই মাইরা চিন্তিত হয়, তাহলে সামিয়ার কি হবে? এসব রেখে ফারার শুদ্ধর কথা ভাবল। তারা দুজন দুজনকে চায়। এখানে সামিয়া মেয়েটা তো তৃতীয় ব্যক্তি। মাইরা ভাবল, সে চীনা বেগমের সাথে কথা বলবে না হয়, কিন্তু এখন শুদ্ধ ভাইয়াকে ফারার কাছে কিভাবে আনা যায়? কিছু একটা মাথায় আসতেই চুটকি বাজিয়ে বলল, আইডিয়া। ফারা আপু, চিন্তা করো না, শুদ্ধ ভাই তোমার দিকে লাফাতে লাফাতে আসবে। ফারা বোকা চোখে চেয়ে বলল, কিভাবে? মাইরা বসা থেকে দাঁড়িয়ে বলল, ম্যাজিক করব। তুমি ইনায়াপুর সাথে থাকো, আমি সব ঠিক করে দিচ্ছি। ওয়েট। কথাটা বলে এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। ইরফানের ঘরে প্রবেশ করে। ওয়াশরুম থেকে পানির কলকল শব্দে বুঝল ইরফান ওয়াশরুমে আছে। মাইরা ইরফানের ফোন খুঁজল। 2 মিনিটেই পেয়ে গেল। অন করলে পাসওয়ার্ড দেখে চিন্তিত হলো না। সে ইরফানকে অনেকবার খুলতে দেখেছে। পাসওয়ার্ড বাট ফ্লাওয়ার। মাইরা জানে না এটা আসলে কি। বাংলা অর্থ তো পাখি ফুল হয়, পাখি নাকি ফুল। এসব ভাবনা রেখে সে শুদ্ধর নাম্বারে একটা মেসেজ পাঠিয়ে সেটা ডিলিট করে দেয়। এরপর ইরফানের ফোন রাখতে গিয়ে কি মনে করে ফটোসের মধ্যে গিয়ে ক্লিক করলে প্রথমেই ছোট ছোট অনেকগুলো পিক ভেসে ওঠে স্ক্রিনে। মনে হলো স্কুল ড্রেস পরা কোনো মেয়ের অনেকগুলো পিক। মাইরা পিকের উপর ক্লিক করার সাথে সাথেই ইরফান তার হাত থেকে ছো মেরে ফোনটা কেড়ে নেয়। মাইরা দেখতেই পারল না। দ্রুত হাত বাড়িয়ে বলে, আরে দেখি দেখি, ওটা কার পিক ছিল? ইরফান তার ফোনের আলো অফ করে বেডের উপর ছুঁড়ে ফেলে। মাইরার দিকে রেগে তাকায়। মাইরা ইরফানকে তার দিকে রেগে তাকাতে দেখে আমতা আমতা করে। সে তো না বলে লোকটার ফোন নিয়েছিল। ইরফান রেগে তাকালেও মুহূর্তেই দৃষ্টিতে একরাশ শীতলতা ভিড় করে।
কেমন অন্যরকম লাগলো মাইরাকে। বিকেলেও তো স্বাভাবিক লেগেছে। পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়। কালো সিল্কের শাড়ি পরা, গলায় নেকলেস টাইপ কিছু লাগলো ইরফানের কাছে। হাতে বালা, কানে দুল। সবশেষে নাকের ডান পাশে জলজল করা ছোট্ট কিছুতে ইরফানের চোখ আটকায়। মাইরা ঢোক গেলে লোকটার ফোন নেওয়ায় তাকে কি করবে। সুযোগ মতো ঘর থেকে এক দৌড়ে বেরিয়ে যায়। ইরফান বিরক্তি চোখে তাকায়। বড় বড় পা ফেলে মাইরাকে ধরতে যায়। মাইরা বাইরে বেরিয়ে ইরফানের দাদিকে এদিকে আসতে দেখে চোখ বড় বড় করে আবারও উল্টো ঘুরে ভেতরে প্রবেশ করতে নিলে, ইরফানের বুকে ধাক্কা খেয়ে পড়তে নিলে ইরফান ডান হাতে মাইরাকে টেনে তার সাথে চেপে ধরে। বাঁ হাতে ডোর লক করে দেয়। মাইরা অসহায় কণ্ঠে বলে, আপনার ফোন দিয়ে আমি অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছি, প্লিজ কিছু বলবেন না। ইরফান মৃদুস্বরে বলল, লক জানলে কি করে? মাইরা ধরা পড়ার মতো করে বলল, ভুল করে দেখে ফেলেছিলাম, সরি। মাইরা ইরফানকে তার দিকে শান্ত চোখে চেয়ে থাকতে দেখে বলল, একটা কথা বলি। ইরফান ছোট করে বলল, বাটফ্লাওয়ার মানে কি? ইরফান তড়াক করে মাইরার চোখে চোখ রাখে। মাইরার চোখে কৌতূহল। ইরফান মৃদুস্বরে আনসার করে, ইউ। মাইরা অবুঝ গলায় বলে, মানে? ইরফান আবারও বলে, স্টুপিড গার্ল। মাইরা বিরক্ত হয়ে বলে, আপনি একটা কথা সহজভাবে বলতে পারেন না? ইরফান বিরক্তি কণ্ঠে আওড়ায়, গাধা। মাইরা ইরফানের কথা শুনে বিড়বিড়িয়ে বলে, গন্ডার। ইরফান শুনেছে কিনা কে জানে। ছোট করে বলে, ওকে। মাইরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। এই লোকটা কি পাগল টাগল নাকি? ইরফান মাইরার মুখাবয়ে দৃষ্টি বুলায়। দৃষ্টি স্থির হয় মাইরার নোজপিসে। আঁখি জুড়ে মুগ্ধতা। নাকে সেই ছোট্ট বস্তুটার সাথে কানের দুল মিলিয়ে ইরফান যেন এক নতুন মাইরাকে আবিষ্কার করল। ডান হাত বাড়িয়ে মাইরার নোজপিনের উপর 2 আঙ্গুল রেখে নোজপিন ঘুরায়। শীতল কণ্ঠে বলে, এটা কি পড়েছ? মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে মৃদুস্বরে বলে, নাকফুল। ইরফান মোহিত চোখে চেয়ে বিড়বিড় করে, নোজপিন, সো নাইস। এরপর মাইরার নোজপিনটা ঘোরাতে ঘোরাতে ঠান্ডা গলায় বলে, ইউ নো, লিটল গার্লদের এসব অ্যাভয়েড করতে হয়। মাইরা কিছুটা তেজ নিয়ে বলল, আমি বড়। ইরফান মাইরার চোখে চোখ রেখে মৃদুস্বরে বলে, শিওর। মাইরা সেই আগের ভঙ্গিতেই মাথা নাড়িয়ে জানায়, অবশ্যই সে বড়। ইরফান ঠোঁট বাঁকালো সামান্য। মুখ এগিয়ে নিয়ে মাইরার নোজপিন বরাবর কিছুটা জায়গা জুড়ে দাঁত বসায়। মাইরা আর্তনাদ করে ওঠে। বেশ ব্যথা পেয়েছে। চোখে পানি জমে গিয়েছে। ইরফান মাইরার কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলে, আই ওয়ান্ট দ্য প্রুফ রাইট নাও, ডোন্ট ডিস্টার্ব মি অ্যাট অল, ওকে? ইরফান কথাটা বলে মাইরাকে ছেড়ে দাঁড়ায়। 2 হাতের আঁচলায় মাইরার মুখটা নেয়। মাইরার চোখ বন্ধ, চোখের কোণে পানি। ইরফান মৃদুস্বরে বলে, কাঁদছ কেন? মাইরা ধীরে ধীরে চোখ মেলে তাকায়। রেগে বলে, আপনি একটা অসভ্য। ইরফান মাইরার নাকের নোজপিনটার উপর আঙুল চালিয়ে মৃদুস্বরে বলে, ওকে, বাট ইটস নর্মাল, এসবের হ্যাবিট করে নাও। মাইরা বোকা চোখে চেয়ে বলে, কোন সব? ইরফান নোজপিনের উপর বুড়ো আঙুল দিয়ে চাপ প্রয়োগ করে। মাইরা চোখ বুজে নেয়। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, গাধা। মাইরা বিরক্ত হয়। এই লোকটা কি তাকে সব ফালতু নামেই ডাকবে? নিজে একটা গন্ডার হয়ে তাকে গাধা বলে। ইরফান মাইরাকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়িয়ে বলল, 1 কাপ কোল্ড কফি আনবে? টাইম 5 মিনিটস, গো। মাইরা ছাড়া পেয়ে এক দৌড় দেয়। সে আর এখানে থাকে? পালাতে পারলে বাঁচে। শাড়ির উপর এখনও ওড়না জড়ানো, তবে মাথা থেকে ওড়না অনেক আগেই পড়ে গিয়েছে। ইরফান বিরক্ত চোখে চেয়ে বিড়বিড় করে, স্টুপিড।
শুদ্ধ ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়েছে। তার মায়ের সাথে রাগ করে এখন খারাপ লাগছে। একটা ট্রাউজার পরে নিল, একটা ছাইরঙা টি শার্ট পরে নেয়। ইরফানদের বাসায় যেতে চাইল, তার গ্রান্ডমা আসছে। অথচ সে রেগেমেগে তার মাকে কষ্ট দিয়ে বসে আছে। আসলে তখন হুট করেই রাগ উঠে গেল, কি যে ভুলভাল কথা বলল। এখন নিজে নিজেই ভীষণ অনুশোচনা বোধ করছে ছেলেটা। তখনই তার ফোনে টুং করে একটা নোটিফিকেশন আসে। শুদ্ধ ভেজা চুলে একবার হাত চালায়। ফোনটা নিয়ে মেসেজ অপশন চেক করলে দেখল ইরফানের নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। শুদ্ধ অবাক হয়। এই ইহজীবনে তো এমন ঘটনা ঘটেনি। বিস্ময় চেপে মেসেজটি চেক করল। 3 লাইনের মেসেজটি পড়ে শুদ্ধর মুখ ফ্যাকাশে হয়ে যায়। বুকটা কেমন ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল। কোনো রকমে আওড়ালো, ফাড়া পাখি। টেবিলের ওপর থেকে গাড়ির চাবিটা নিল কাপা হাতে। 1 সেকেন্ডও সময় ব্যয় না করে যেমন ছিল তেমনই বের হলো রুম থেকে। এক প্রকার দৌড়ে তার মায়ের রুমে গিয়ে দেখল টিনা বেগম বিছানার সাথে হেলান দিয়ে বসে চোখ বুজে আছে। শুদ্ধ হুট করেই তার মাকে জড়িয়ে ধরল। টিনা বেগম থমকে যায়। তখনই দরজায় এসে সামিয়া দাঁড়ায়। শুদ্ধকে দেখে ভেতরে পা রাখতে গিয়েও থেমে যায়। শুদ্ধ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আই অ্যাম সরি মা। আমি জানি তুমি আমার বেস্ট মা। প্লিজ মা, তুমি আমার কথায় কষ্ট নিও না। রেগে বলে ফেলেছি। আমায় ক্ষমা করো মা। টিনা বেগমের হৃদয়ে এক প্রশান্তির হাওয়া বয়ে যায়। একটু আগে শুদ্ধর বলা কথাগুলো যেন নিমিষেই ভুলে গেল। শুদ্ধর পিঠে হাত রাখল নিঃশব্দে। শুদ্ধ তার মাকে ছেড়ে তার মায়ের 2 হাত আঁকড়ে ধরে। কাপা কণ্ঠে বলে, মায়ের অভিশাপ খুব খারাপ। তুমি কি আমার কথায় কষ্ট পেয়ে আমায় অভিশাপ দিয়েছিলে মা? টিনা বেগম বিস্মিত চোখে তাকালেন ছেলের দিকে। শুদ্ধর চোখ দুটো লাল। ভদ্রমহিলা শুদ্ধর গালে হাত দিয়ে বলে, সন্তান যত বড় অপরাধী করুক না কেন, মায়েরা কখনো তার সন্তানদের খারাপ চায় না বাবা। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, তবে আমার ফারা ভালো নেই কেন মা? ওর অবস্থা ভালো নয়। ওর কিছু হয়ে গেলে আমি কিভাবে? কথা জড়িয়ে আসে। আবারও বলে, আমার ফারার জন্য দোয়া করবে মা। ওর কিছু হলে আমার বাঁচা মুশকিল হয়ে যাবে। প্লিজ মা, তুমি দোয়া করো। চীনা বেগম বিস্মিত চোখে তাকায়। ফাইজের বোন ফারার কথা বলছে শুদ্ধ। শুদ্ধর চোখের কোণে জমা চিকচিক জলকণা চীনা বেগমের চোখ এড়ায় না। তার ছেলেটা ওই মেয়েটার জন্য এত ভাবে, আর সে আরেকজনের সাথে শুদ্ধকে বাঁধতে চাইছিল। নিজেকে সামলে বললেন, করব দোয়া। শুদ্ধ আবারও তার মাকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ মা। এরপর তার মাকে ছেড়ে বসা থেকে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, আমি ওর কাছে যাচ্ছি মা। চীনা বেগম অবাক হয়ে শুধু দেখলেন তার ছেলেটাকে। শুদ্ধ ঘর থেকে বেরোনোর সময় সামিয়ার সাথে ধাক্কা খেতে গিয়ে নিজেকে সামলে নেয়। মাথা নিচু করে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে, সরি। আমার ফারাকে অভিশাপ দেবে না প্লিজ। ওর কোনো দোষ নেই। আমি অ্যাগেইন সরি। কথাগুলো বলে দ্রুত পায়ে বাড়ির বাইরে বের হতে অগ্রসর হয়। ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে চোখের কোণে লেগে থাকা পানি ছিটকে ফেলল একবার। সামিয়া পেছন থেকে শুদ্ধকে শুধু দেখেই গেল। তার আফসোস হলো। শুদ্ধর এত ভালোবাসা না পাওয়ার আফসোস। ফারাকে ভাগ্যবতীর তালিকায় রাখল। মনে মনে খুব করে চাইল, শুদ্ধ আর ফারা যেন খুব ভালো থাকে। চাইতে কষ্ট হলেও চাইল, কারণ শুদ্ধ যে সেই মেয়েকে ভালোবাসে, তা আবার অল্প নয়, অনেক বেশি। সে হয়তো শুদ্ধকেই এতটা ভালোবাসতে পারেনি এখনও। তবুও ভীষণ আক্ষেপ হলো, এমন মানুষের ভালোবাসা না পাওয়ার আক্ষেপ। ভেজা চোখজোড়া মলিন মুখ, নির্জীব দৃষ্টি নিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটা। ইরফানের দেওয়া হসপিটালের অ্যাড্রেস অনুযায়ী শুদ্ধ এসে পৌঁছায়। এক প্রকার দৌড়ে হসপিটালের ভেতর প্রবেশ করে। রিসিপশনে গিয়ে ফারা নামের পেশেন্ট কোন রুমে তা জিজ্ঞেস করলে সেখান থেকে জানায় এই নামের কোনো রোগী নেই।
শুদ্ধ দ্রুত পকেট থেকে ফোন বের করে ইরফানের নাম্বারে কল করে, কিন্তু পায় না। সে সময় নষ্ট না করে দ্রুত হসপিটালের একদম ভেতরে গেল। যেতে যেতে ফাইজকে কল করল, সেও কল ধরল না। শুদ্ধর এত রাগ হলো সবগুলোর উপর, এরা কল ধরে না কেন। এসব রেখে শুদ্ধ প্রায় পুরো হসপিটাল খুঁজল। এত বড় হসপিটাল খুঁজতে খুঁজতে ছেলেটা নাজেহাল, তার মাথা কাজ করছে না। ফারা কোথায়? হসপিটালের কোথাও ফারাকে না পেয়ে শুদ্ধ বেরিয়ে আসে হসপিটাল থেকে। রাস্তার ধারে বসে দুই হাতে মাথার চুল টেনে ধরে ধরা গলায় বিড়বিড় করে, এই ফারা পাখি, কোথায় তুমি? উফ, আর জীবনে কাঁদাবো না তোমায়, প্লিজ এসো। মাইরা ইরফানকে কফি দিতে না গিয়ে ছাদে এসেছে। ফারা আর ইনায়ার সাথে বসে আবারও গল্প করছে। সে যে কাজ করে এসেছে এটা তো বলাই হলো না। অতঃপর বলে ওঠে, ফারা আপু, শুদ্ধ ভাইয়া খুব তাড়াতাড়ি তোমার দিকে ধেয়ে আসছে। ইনায়া চোখ ছোট ছোট করে বলে, তুমি কিভাবে জানলে মাইরা? মাইরা ফিসফিস করে বলে, তোমাদের ইরফান ভাইয়ের ফোন থেকে শুদ্ধ ভাইয়াকে মেসেজ করেছি, ফারা অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুব ক্রিটিক্যাল, আর একটা হসপিটালের অ্যাড্রেস লিখে দিয়েছি। তোমাকে মেরেছে এজন্য একটা ছোটোখাটো শাস্তিও হয়ে গেল, সাথে তোমার কাছে ছুটতে ছুটতে আসবে। কেমন লাগলো? মাইরার কথা শুনে ইনায়া ফারা দুজনেই চোখ বড় বড় করে তাকায়। ইনায়া মাথায় হাত দিয়ে বিস্ময় কণ্ঠে বলে, মাইরা, এটা কি করেছো তুমি? ফারা ভীতু স্বরে বলে, শুদ্ধ ভাই জানতে পারলে আমায় মেরেই ফেলবে আজ। মাইরা মৃদু হেসে বলে, দ্রুত সম্পর্ক ঠিক করতে চাইলে একটু আধটু রাগই ভালো। শুদ্ধ ভাইয়া কষ্টও পাবে জানি, কিন্তু তুমি সেখানে অনেক ভালোবাসাও খুঁজে পাবে। তোমার মনে যে একটু একটু রাগ আছে মার খেয়ে, এত ভালোবাসা পেয়ে সব ভুলে যাবে, বুঝলে তুমি? ফারা অবাক হলো মাইরার কথা শুনে। এতটুকু মেয়ের কাছে ফারা হয়তো এত গোছানো কথা আশা করেনি। ইনায়া চোখ ছোট ছোট করে চেয়ে বলল, ভাইয়ার হাতে আগে মার খেয়ে খেয়ে মনে হচ্ছে তুমি অভিজ্ঞ হয়ে গিয়েছো মাইরা। তাছাড়া তোমাকে মারের জন্য ভাইয়ার জন্য কি শাস্তি রেডি করেছো? শুদ্ধ ভাই তো ফারা আপুকে মাত্র একবারই মেরেছে। মাইরা মন খারাপ করে বলল, তোমাদের তো পরিবার আছে, তাই একটু আধটু জামাইকে শাস্তি দিয়ে বাবার বাড়ি গিয়ে থাকতে পারবে, কিন্তু আমি। বলতে গিয়েও থেমে যায়। অতঃপর নিজেকে সামলে বলে, তোমার ভাইয়া একটা খবিশ লোক, আমার নাক। বলতে বলতে থেমে গেল। মেকি হেসে বলল, মানে তোমার ভাইয়া একটা গন্ডার। মাইরার কথায় ফারা হেসে বলে, তুমি ইরফান ভাইয়ের এসব কী নাম দিয়েছ? এসব শুনলে তো ইরফান ভাই তোমাকে আরও মারবে। ইনায়া হঠাৎই মাইরার পেছনে তাকিয়ে বলে ওঠে, ভাইয়া কিছু বলবে? ইনায়ার কথায় মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইনায়ার চোখ অনুসরণ করে দ্রুত পিছু ফিরে মাথা উঁচু করে তাকায়। ইরফানকে গম্ভীর চোখে তার দিকে চেয়ে থাকতে দেখে ঢোক গেলে, সে তো কফি নিয়ে যায়নি। এই লোকটার মতিগতি ভালো না। মাইরা ঢোক গিলে কিছু বলার আগে ইরফান ঝুঁকে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা চেঁচিয়ে ওঠে। ইরফান বড় বড় পা ফেলে ছাদ থেকে সিঁড়ি বেয়ে নামতে থাকে। ইনায়া ফারা কিছুই বলল না। ফারার তো টেনশনে ঘাম ছুটে যাচ্ছে, এমনিতেই জ্বর একেবারে ছাড়ছে না। মাইরা অসহায় কণ্ঠে বলে, আমায় ছেড়ে দিন প্লিজ, আমি কোল্ড কফি বানাতে পারি না। ইরফান সিঁড়ি বেয়ে নামতে নামতে গম্ভীর গলায় বলল, নো নিড। ইরফান ঘরে গিয়ে মাইরাকে বেডের উপর বসিয়ে ডোর লক করে দেয়। এরপর এগিয়ে এসে মাইরার দিকে চেয়ে শার্টের বোতাম খুলতে থাকে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফানের দাদির কথাগুলো মনে পড়লে তার শরীরে কাঁপন ধরে। মাইরা দ্রুত বেডের অপর পাশ দিয়ে নামতে গেলে ইরফান মাইরার হাত টেনে রেগে বলল, ডিস্টার্ব নট অ্যালাউ। ইরফানের পকেটে অনেকক্ষণ থেকে ফোন ভাইব্রেট হচ্ছে।
ইরফান ডান হাতে প্যান্টের পকেট থেকে ফোন বের করে শুদ্ধর নাম্বার দেখে বিরক্ত হয়। কল রিসিভ করে কিছু না শুনেই রেগে দাঁতে দাঁত চেপে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। কথাটা বলেই ফোন অফ করে ছুঁড়ে ফেলে দেয়। মাইরা তার হাত ছাড়িয়ে নিতে চায়। ভীত কণ্ঠে বলে, আমায় ছেড়ে দিন। ইরফান ডান হাতে গায়ের শার্ট খুলে ছুঁড়ে ফেলে। মাইরার গায়ে জড়ানো ওড়নাটা টেনে ছুঁড়ে ফেলে। মাইরার অবস্থা বেহাল, কাঁধ উন্মুক্ত হয়ে যায়। সাথে শাড়িটা বেশ খোলামেলাভাবে পরানোয় মাইরাকে ইরফানের কাছে কেমন অন্যরকম লাগলো। ইরফান মাইরার সামনে বসে মাইরার মুখ পানে তাকায়, চোখে মুখে মাদকতা। মাইরা ইরফানের দৃষ্টিতে থমকায়। ইরফানের বুকে দুই হাতে ঠেলে কাঁপা কণ্ঠে বলে, কি করবেন আপনি? ইরফান দুই হাতে মাইরাকে টেনে তার সাথে জড়িয়ে নেয়। গলায় মুখ গুজে বিড়বিড় করে, তুমি বড় হয়েছ তার প্রুফ নেব স্টুপিড গার্ল, একদম ডিস্টার্ব করবে না। মাইরা থেমে থেমে বলে, না, আমি বড় হইনি, আমাকে ছেড়ে দিন। ইরফান বিরক্তি চোখে তাকায় মাইরার দিকে, মৃদুস্বরে বলে, বলেছি না ডিস্টার্ব করবে না, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মাইরা ঢোক গেলে। ইরফান ডান হাতে মাইরার কাঁধে থাকা আঁচল টান মেরে নামিয়ে দেয়। মাইরা দ্রুত ইরফানের সাথে লেগে যায়, যেন ইরফান তাকে দেখতে না পায়। মাইরা কাঁপা কণ্ঠে বলে, আমি বাড়ি যেতে চাই ভাই। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, তোমার চুনুপুটি ভাই আমার থেকে তোমাকে বাঁচাবে? মাইরা ঢোক গিলে বলে, আমায় ছেড়ে দিন। মাইরার শরীর হালকা কাঁপছে। ইরফান জোর করে মাইরাকে নিজের থেকে ছাড়িয়ে নিল। মাইরা দুই হাতে ইরফানকে ঠেলে সরিয়ে দিতে চায়। ইরফান কয়েকবার মাইরার আঁচল ফেলে রাখা বডিতে দৃষ্টি বুলায়। শুকনো ঢোক গিলে মাইরাকে টেনে তার উন্মুক্ত বুকে আবারও জড়িয়ে নেয়। গলায় নাক ঘষে জড়ানো কণ্ঠে বলে, আই ওয়ান্ট টু ইট ইউ। মাইরা মোষ্টামুষ্টি করে নিজেকে ছাড়াতে চায়। ইরফান হাতের বাঁধন আলগা করল। মাইরা দ্রুত ইরফানের দিকে সরে যায়। শাড়ির আঁচল তুলতে নিলে ইরফান মাইরাকে ঠাস করে বেডের উপর শুয়ে দিয়ে মাইরাকে বেডের সাথে চেপে ধরে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান রেগে গেল, স্টুপিড গার্ল, আমাকে রাগাচ্ছ কেন? ইরফান রেগে বলল, কথার টোন কোমল। মাইরা ভয় পায়, কান্নামাখা গলায় বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি ছোট। ইরফান মাইরার গলায় মুখ গুজে এলোমেলো কণ্ঠে বলে, ডিস্টার্ব করো না, তোমাকে পুরো বাসা ভর্তি চকলেট আইসক্রিম এনে দেব। মাইরার ঢোক গেলে। ইরফানকে তার আপাতত একটা মাতাল লাগছে। বারবার শুকনো ঢোক গেলে মেয়েটা। ইরফানকে ঠেলে কাঁপা কাঁপা গলায় বলে, সরুন প্লিজ, আমার আপনাকে ভয় লাগছে। ইরফান মাথা তুলে তাকায় মাইরার দিকে, বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড, মেরেছি তোমায়, ভয় পাচ্ছ কেন? আর একটা ফালতু কথা বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলব। মাইরা কান্নামাখা গলায় বলে, ছাড়ুন আমায়। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, উফ, শুধু ছাড়ুন ছাড়ুন করছো কেন? সারা জীবন ছাড়লে খাবো কবে স্টুপিড? মাইরা অসহায় কণ্ঠে বলে, আমি আপনাকে আপনার পছন্দের সব খাবার রান্না করে দেব, প্রমিস। ইরফান মাইরাকে তার দিকে টেনে নিয়ে মৃদু স্বরে বলে, নো নিড, ইউ আর মাই মোস্ট ফেভারিট ডিশ। মাইরা ভীত ঢোক গেলে। ইরফানের দাদির বলা কথা ভেবেই গায়ে কাটা দেয়। থেমে থেমে আবারও বলে, ছাড়ুন আমায়। ইরফান রেগে দাঁতে দাঁত চেপে বলল, আরেকবারই ছাড়ুন ওয়াট উচ্চারণ করলে তোকে খুন করব স্টুপিড। মাইরা কেঁপে ওঠে। ইরফান মাইরার দিকে আরেকটু এগিয়ে গিয়ে মাইরার গালের সাথে তার গাল আলতো করে ঘষে। আদুরে সুরে বলে, ইউ আর এ গুড গার্ল, ডোন্ট ডিস্টার্ব মি। চাপদারির ঘর্ষণে মাইরা গালে হালকা ব্যথা পায়, তবে তা গায়ে মাখে না। এলোমেলো ইরফানকে দেখে সে হাঁসফাঁস করে, নড়াচড়া করতে চাইলেও পারল না। ইরফান ঘনিষ্ঠ হয়। মাইরা ফুপিয়ে ওঠে।
ইরফান বিড়বিড় করে, ডোন্ট ক্রাই লিটল গার্ল। হঠাৎই দরজায় লাগাতার কেউ ধাক্কায়। ইরফান বিরক্ত হয়, মাইরাকে টেনে নেয় আরও। দরজায় করাঘাত বেড়েই চলেছে। ইরফান চরম বিরক্তিতে মাথা তুলে তাকায়। মাইরার দিকে তাকিয়ে দেখল মাইরা ফোঁপাচ্ছে, চোখ মুখ লাল। ইরফান মাইরাকে আবারও টেনে নিয়ে আদুরে সুরে বিড়বিড় করে, মারছি না তো, আদর করছি, কাঁদে না লিটল গার্ল। মাইরা ইরফানের কথা তো শুনলই না, উল্টো আরও ফোঁপায়। দরজায় করাঘাত বেরিয়ে চলেছে, যেন ভেঙে ফেলবে। ইরফান রেগে তাকায় দরজার দিকে। দরজার ওপাশের ব্যক্তিকে কাঁচা চিবিয়ে খেতে পারলে বোধহয় শান্তি পেত। মাইরার নিজেকে একটু আলগা অনুভব করতে ইরফানের বক্ষদেশের তল থেকে বেরিয়ে আসতে চায়। ইরফান দৃষ্টি ঘুরিয়ে তার নিচে অবস্থানরত নাজেহাল মাইরার দিকে তাকায়। মাইরা সরে যেতে চাইছে বুঝতেই রেগেমেগে মাইরার উপর থেকে উঠে পড়ে। বেডের কোণায় একটা লাথি দিয়ে চিৎকার করে বলে, এই বালের বউ তো এই জীবনে বড় হবে না। তার সাথে কোন জানোয়ার আমার রুমে যুদ্ধ করতে এসেছে। মাইরা ছাড়া পেয়ে দ্রুত শোয়া থেকে উঠে খাটের এক কোণা থেকে তার খুলে ফেলা শাড়ি টেনে নিয়ে নিজেকে পেঁচিয়ে নেয়। উল্টো ঘুরে ফোঁপায়। ইরফানকে তার ভয় লাগছে। দরজার ওপাশে শুদ্ধ সমানে দরজা ধাক্কায়। ফাইজ বারবার বলছে, শুদ্ধ, কি হয়েছে, এরকম করছিস কেন? শুদ্ধ রেগে তাকায় ফাইজের দিকে। শুদ্ধর চোখ দুটো অসম্ভব লাল। ফাইজ বুঝল না শুদ্ধর কি হয়েছে। শুদ্ধ ফাইজের হাত থেকে ফোন নিয়ে সর্বশক্তি দিয়ে ছুঁড়ে মেরে ফাইজের কলার ধরে চেঁচিয়ে বলল, আর জীবনে যদি তোকে ফোন ইউজ করতে দেখেছি না, তোর একদিন কি আমার 10 দিন। যে ফোনে কল করলে কল ধরবি না সেটা ইউজ করবি কেন? ফাইজ বিস্ময় চোখে শুদ্ধর দিকে তাকায়। মেঝেতে পড়ে থাকা তার ফোন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। দ্রুত সেদিকে এগিয়ে গিয়ে ফোনটা কুড়িয়ে দেখল ফোনের অবস্থা করুণ। শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলল, এটা কি করলি? আমার ফোনে ইম্পর্ট্যান্ট কত কিছু আছে। শুদ্ধ শুনল না। আবারও ইরফানের দরজা ধাক্কায়। মাথা পুরো আগুন হয়ে আছে তার। ইরফান হনহন করে গিয়ে ঘরের দরজা খুলে সামনে শুদ্ধকে দেখে রেগে কিছু বলার আগেই শুদ্ধ গায়ের জোরে ইরফানকে একটা ধাক্কা দেয়। ইরফান কয়েক পা পিছিয়ে যায়। জ্বলন্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। ইরফান শুদ্ধকে ওর চেয়েও জোরে ধাক্কা দিয়ে সেও বাইরে বেরিয়ে এসে তার ঘরের দরজা টেনে দিয়ে শুদ্ধর কলার ধরে চিৎকার করে বলে, এই ডিস্টার্বের বাচ্চা, কেন এসেছিস বল। শুদ্ধ নিজেও রেগে চিৎকার করে বলে, আমার বউ কোথায়? কী করেছিস ওকে? বল, ও কোথায়? ইরফান বিরক্তি নিয়ে বলে, তুই আবার বিয়ে করলি কবে? শুদ্ধ ইরফানকে ধাক্কা দিয়ে বলে, আমার বউকে এনে দে, নয়তো তোর খবর আছে বলে দিচ্ছি। ইরফান শুদ্ধর দিকে তেড়ে আসতে নিলে ফাইজ দুজনের মাঝখানে দাঁড়িয়ে বলে, ভাই, তোরা থাম, আমি এই বাড়ির জামাই। তোরা দুটো মারামারি করছিস বোন জামাইয়ের সামনে, আমাকে একটু আপ্যায়ন কর। শুদ্ধ ফাইজকে তার সামনে থেকে সরিয়ে ইরফানের দিকে চেয়ে রেগে বলল, আমার ফারা কোথায় বল। ইরফান ভ্রু কুঁচকে বলে, আই ডোন্ট নো। শুদ্ধ রাগে মাথা ফেটে যাচ্ছে। ওর ফোনে মেসেজ দিল ফারার মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। হসপিটালের অ্যাড্রেস দিল। এখন বলছে আই ডোন্ট নো। রেগে মেগে ইরফানের দিকে তেড়ে যেতে নিলে ফাইজ শুদ্ধকে টেনে ধরে বলল, আরে, ফারা তো এই বাড়িতেই, ওকে আর ইনায়াকে নিতেই তো আসলাম আমি। শুদ্ধ ফাইজের দিকে চেয়ে অবাক হয়ে বলল, ওর অ্যাক্সিডেন্ট হয়নি? কার? ফারার? শুদ্ধর কথা ফাইজ ইরফান কেউই বুঝল না। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে বলল, তুই আমাকে মেসেজ দিসনি ফারা অ্যাক্সিডেন্ট করেছে? ইরফান দুই হাত প্যান্টের পকেটে গুজে গম্ভীর গলায় বলল, নো। শুদ্ধ অবাক হলো। ইরফান তো মিথ্যে বলবে না। তাছাড়া ফাইজ ইরফান সবাই একদম স্বাভাবিক।
তবে ভাবনার মাঝেই পাশ থেকে ইনায়া ডেকে ওঠে, শুদ্ধ ভাই। শুদ্ধসহ সকলেই ডান দিকে পাশ ফিরে তাকায়। শুদ্ধর অসহায়ত্বে ভরা চোখ দুটো সর্বপ্রথম ফারার উপরেই পড়ল। ফারাকে সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এক প্রকার দৌড়ে গিয়ে ফারাকে শক্ত করে জড়িয়ে ধরে। ফারা থমকায়। শুদ্ধর দ্রুতগতিতে চলমান হৃদস্পন্দন শুনতে পায়। তার খারাপ লাগছে। শুদ্ধ নিশ্চয় তাকে নিয়ে মিথ্যে খবর পেয়ে অনেক কষ্ট পেয়েছে। সবার সামনে এভাবে ধরায় ফারা ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। শুদ্ধ বিড়বিড় করে, আমার জান, আমার ফারা পাখি। ফারা চোখ বুজে নেয়। ইরফান ভ্রু কুঁচকে চেয়ে আছে। ফাইজ ইনায়া অবাক হয় শুদ্ধর কাণ্ডে। ইনায়া যদিও জানে, তবে ফাইজ তো কিছুই জানে না। সে শুদ্ধর এই কাজে ভীষণ বিরক্ত হল। শুদ্ধকে ছাড়াতে যাওয়ার জন্য 2 পা বাড়ালে শুদ্ধ হঠাৎই ফারাকে ছেড়ে ফারার বাম গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। ফলস্বরূপ ফারা মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে। ফাইজের পা থেমে যায়। সে আর ইনায়া বিস্ময় চোখে তাকায় শুদ্ধর দিকে। ফাইজ দ্রুত তার বোনের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে। ইনায়া দ্রুত ফাইজের অপর পাশে বসে। ফাইজ ফারাকে আগলে নিয়ে শুদ্ধর দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, আমার অসুস্থ বোনটাকে তুই এভাবে মারলি কেন? শুদ্ধ চেঁচিয়ে বলে, ওরা সবাই মিলে কি করেছে জানিস? আমাকে ইরফানের ফোন থেকে মেসেজ পাঠিয়েছে ফারা অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা ভালো না। হসপিটালের অ্যাড্রেস দিয়ে দিয়েছে। আমিও পাগলের মতো ছুটতে ছুটতে গিয়েছি। জান হাতে নিয়ে পুরো হসপিটাল একটা একটা করে সব রুম খুঁজেছি, কোথাও পাইনি। তোর বোনটা কি আমাকে একটুও মানুষ ভাবে না? আর কত? কথাগুলো বলতে বলতে চোখ থেকে এক ফোঁটা পানি পড়ল। চোখ বুজে নিজেকে শান্ত করতে চাইল। ফাইজ বিস্ময় দৃষ্টিতে শুদ্ধর দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর দৃষ্টি নামিয়ে তার বুকে পড়ে থাকা বোনটার দিকে তাকায়। ফারার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। ফাইজ ফারাকে ধরে থাকায় বুঝল ফারার গায়ে জ্বর এখনও আছে। ইরফান খুব নির্লিপ্ত ভঙ্গিতে চেয়ে আছে, যেন কিছুই হয়নি। তার ফোন মাইরার নেওয়ার কারণ এবার বুঝল। ইনায়া বসা থেকে দাঁড়িয়ে শুদ্ধর পাশে গিয়ে বলে, তুমি না জেনে ফারা আপুকে কেন দোষারোপ করো শুদ্ধ ভাই? আমি, ফারা আপু কেউই এই ব্যাপারে জানতাম না। মাইরা এই কাজ আমাদের না জানিয়েই করেছে। শুদ্ধ চুপ করে শুনল ইনায়ার কথা, কিছুই বলল না। ফারার ব্যাপারে রাগ উঠলে কেন যেন সেটা সামলে নিতে পারে না। আগে এতটা ছিল না। লাস্ট কয়েকদিন হলো কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছে। ভীষণ ডিস্টার্ব সে। ফাইজ ইনায়াকে ধরে ধরে নিয়ে যেতে লাগলো। একটু গিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, লিটল কুইন, এসো। ইনায়া ধীর পায়ে এগিয়ে গিয়ে ফাইজের পাশে দাঁড়ালে ফাইজ ডান হাতে ইনায়ার হাত ধরে, বাঁ হাতে ফারাকে ধরে এগিয়ে যায়। শুদ্ধ কিছু বলতে গিয়েও থেমে যায়। ফাইজ ভীষণ রেগে আছে। এখানে কিছু বললে সিন ক্রিয়েট করবে, তাই চুপ থাকলো। ফারা খুব ধীরে ধীরে মাথা নিচু করে পা ফেলে সিঁড়ি দিয়ে নামছে। শুদ্ধ অসহায় চোখে চেয়ে রইল। সে সব কিছু কেমন যেন ঘেঁটে দিচ্ছে। কি করবে এখন? হঠাৎই উল্টো ঘুরে ইরফানের সামনে দাঁড়িয়ে বলল, তোর বউকে থাপ্পড় মার যাক। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ আবারও রেগে বলে, তুই তোর বউকে থাপ্পড় মারবি নাকি আমি মারব? কথাটা বলতে দেরি হলো ইরফানের শক্ত থাপ্পড় শুদ্ধর গালে পড়তে দেরি হয়নি। শুদ্ধ নিজেও রেগে ইরফানের গালে থাপ্পড় মেরে দেয়। ইরফান পূর্বের চেয়েও দ্বিগুণ রেগে পরপর আরও দুটো থাপ্পড় মেরে দেয় শুদ্ধর গালে। শুদ্ধ কিছু বলার আগে ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ভুলে ওকে টাচ করার কথা মুখে আনিস না। আমার চেয়ে খারাপ কেউ হবে না বলে দিচ্ছি। শুদ্ধ গালে হাত বুলিয়ে বলে, কি জোর মাইরি হাতে, লোহার প্রলেপ লাগিয়েছিস নাকি হাতে? আমি কত আদর করে মারলাম, আর তুই?
শালা অকৃতজ্ঞ। ইরফান রেগে বলে, ওকে মারতে বলার তুই কে? শুদ্ধ ভ্রুকুচকে বলে, ও আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, বাদরামি করেছে, এখন আমি ওকে মারব, তুই শর্ত। ইরফান রাগান্বিত স্বরে বলে, আর থাপ্পড় খেতে না চাইলে ওর চিন্তা মাথা থেকে ডিলিট করে ফেল। শুদ্ধ রেগে বলে, ও বাদরামি করেছে, ওকে কিছু বলবি না? ইরফান ভাবলেশীনভাবে বলে, নো, ও লিটল গার্ল, ও বাদরামি না করলে আর কে করবে? শুদ্ধ মাথায় হাত দিয়ে তাকায় ইরফানের দিকে, বিস্মিত কণ্ঠে বলে, ও মাগো, এ তো দেখি ভূতের মুখে রাম রাম। তোর কি একটু মনে নেই রে? এই লোহার তৈরি হাত দিয়ে তুই মেয়েটার নরম তুলতুলে গালে। শুদ্ধ কথা শেষ করার আগে ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ওকে নিয়ে আর একটা কমেন্ট করলে তোকে ছাড়ব না বলে দিচ্ছি। শুদ্ধ চরম বিরক্তি নিয়ে তাকায় ইরফানের দিকে। দুই দুটো বেশি মারল তাকে, সে আর ঘাটালো না। নয়তো এখানে মারামারি লেগে যাবে। এমনিতেই তার মনের অবস্থা কাহিল, তবে ফারাকে সুস্থ দেখে বডিতে একটু এনার্জি পেয়েছে। অতঃপর বিরক্তি কণ্ঠে বলল, দেখ ভাই, আমাকে ধরার জন্য ফারা আছে, তোরা আর ধরাধরি করে আমি শুদ্ধকে অশুদ্ধ করিস না। ইরফান বিরক্তি নিয়ে শুদ্ধর দিকে চেয়ে রইল। শুদ্ধ উল্টো ঘুরতে নিয়েও কিছু একটা দেখে চোখ ছোট ছোট করে তাকালো। ইরফানের ফর্সা বুকে নখের আঁচড়ের জায়গাটায় চোখ পড়ল অদ্ভুতভাবে। ও মা, এসব বিশেষ আঁচড় তোর বডিতে কেন রে? তুই কি করছিলি? ইরফান বিরক্তি চোখে উল্টো ঘুরে তার ঘরের ভেতর যায়। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, তোর না মানা বউয়ের সাথে এসব? ছ্যা, কি নির্লজ্জ রে তুই! মাইরাকে বের করে দে, আমি ওকে শাসন করে আমার কাছে রাখি। বাচ্চা মেয়েটা তোর কাছে একদম নিরাপদ নয়। গলা উঁচিয়ে ডাকল, মাইরা, বেরিয়ে এসো, আমি তোমাকে বাঁচাতে এসেছি। ইরফান রেগেমেগে শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, তোর মুখ কিন্তু আমি সেলাই করব শুদ্ধ। শুদ্ধর চোখ দুটো বেশ লাল, তবুও মিটিমিটি হেসে বলে, সে তুই আমায় যা খুশি কর, আমি একটা বিড়ালকে কিছুতেই বাঘের খাঁচায় রেখে যেতে পারি না। আমি ভাই দরদি মানুষ। আহারে, মাইরাটার জন্য কি কষ্ট হচ্ছে আমার। মাইরা, বনু, নো টেনশন, আমি এসে গেছি। শুধু একটা থাপ্পড় মেরেই তোমাকে ভাই বলতে গিয়ে থেমে গেল। অতঃপর মিটিমিটি হেসে বলে, আদর দেব। এসো বনু, থুক্কু জানু, বেরিয়ে এসো। ইরফান রেগেমেগে শুদ্ধর দিকে তেড়ে গিয়ে রাগান্বিত স্বরে চিৎকার করে বলে, তোকে আমি পিস পিস করে কাটব শুদ্ধ, শুধু একবার হাতের কাছে পাই। শুদ্ধ আগেই দৌড় দিয়েছে। ইরফান ভস্ম করে দেওয়া চোখে শুদ্ধর দিকে চেয়ে রইল। এরপর তার ঘরের ভেতর গিয়ে ঠাস করে দরজা লাগায়, যেন শুদ্ধকে আছাড় মারল। মাইরা শাড়ি চেঞ্জ করে জামা পরেছে। এত জোরে দরজা লাগানোর শব্দ পেয়ে ইরফানের দিকে ভীত চোখে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার দিকে কিছু সময় তাকিয়ে থাকল। মাইরা বেডের এক কোণায় হাঁটু মুড়ে বসে আছে। ইরফান ঘরের লাইট অফ করে জিরো লাইট দিয়ে দ্রুত পায়ে বেডের উপর গিয়ে মাইরাকে টেনে তার সাথে জড়িয়ে শুয়ে পড়ে। মাইরা আবারও ভীত হয়, নিজেকে ছাড়াতে চায় ইরফানের থেকে। ইরফান তার দুই পায়ের মাঝে মাইরার দুই পা নিল, দুই হাতে শক্ত করে ধরল। মাইরা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ছাড়ুন আমায়। কথা শেষ করার আগেই ইরফান হঠাৎই শোয়া থেকে বসে বেডসাইড টেবিলের উপর থেকে পানি ভর্তি গ্লাস নেয়। টেবিলের সাথে বাড়ি দিয়ে গ্লাসটা ভেঙে চোখ অংশটুকু মাইরার গলার সামনে গেড়ে দেওয়ার মতো করে ধরে। দাঁতে দাঁত পিষে বলে, আরেকবার ছাড়ার কথা বল। কি হলো বল, বলছিস না কেন, বল। মাইরা ভীত চোখে তাকিয়ে আছে ইরফানের দিকে। ইরফান আবারও আগের চেয়েও শক্ত কণ্ঠে বলল, কথা কানে যায় না, আর বলবি ছাড়ার কথা,
বল। মাইরা দ্রুত দুই দিকে মাথা নাড়ায়, অর্থাৎ সে বলবে না। ইরফান একই সুরে বলে, মুখে বল, নয়তো এটা একদম গেড়ে দেব। মাইরা ভীত কণ্ঠে দ্রুত বলে ওঠে, আর বলবো না, আর বলবো না। ইরফান মুহূর্তেই শান্ত হয়ে যায়, শীতল দৃষ্টিতে তাকায় মাইরার পানে। মাইরার চোখ মুখ লাল, চোখে মুখে ভীতি। ডিম লাইটের আলোয় চোখের কোণে লেপ্টে থাকা পানি চোখ এড়ালো না তার। হাতের ভাঙা গ্লাসটা ছুঁড়ে ফেলে পাশের বালিশে শুয়ে পড়ল। ডান হাত বাড়িয়ে মাইরাকে তার দিকে টেনে নিয়ে দুই হাতে জড়িয়ে ধরল। ডান হাত মাথায় আলতো হাতে ছোঁয়ায়, সাথে নরম কণ্ঠে বলল, সরি, ঘুমাও। মাইরা ইরফানের নরম কণ্ঠ পেয়ে চুপ হয়ে থাকল। ভীতিভাবটা হয়তো একটু কমল, চোখ বুঝল। ইরফান ঠোঁট বাঁকাল। মাইরার আচরণে তার মনে বিশেষ প্রভাব পড়েছে বলে মনে হলো না। মাইরার মাথায় ঠোঁট ছোঁয়ায় খুবই আলতোভাবে, তবে মাইরা তা বুঝল না। ইরফানের বুকে মুখ ঠেকিয়ে চোখ বুজে রেখেছে, বেশ কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায়। ইরফান মাইরার ঘুমন্ত মুখটা তার বুক থেকে উঠিয়ে পাশের বালিশে রাখল। ডান হাত বাড়িয়ে মাইরার ভেজা মুখটা মুছিয়ে দেয়। ভাবুক ভঙ্গিতে বলে, আই অ্যাম রাইট, ইউ আর এ রিয়েলি স্টুপিড গার্ল, বাট ইটস ওকে, আই হ্যাভ নো প্রবলেম। শুদ্ধ দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসে। তারেক নওয়াজ বাসায় নেই। রুমা নওয়াজ ঘুমিয়েছিলেন, চিৎকার চেঁচামেচিতে উঠে গিয়েছেন, কিন্তু ঘর থেকে বেরিয়ে দেখলেন ফাইজ এসে গিয়েছে। কথা না বাড়িয়ে ফাইজকে খেতে দিয়েছে, বেশ কিছু কথাবার্তা বলল। ফাইজকে আজ থাকতে বলল রুমা নওয়াজ, তবে ফাইজের কাজ আছে বলে ফাইজ সম্মতি দিতে পারল না। আরেক দিন আসবে বলে জানিয়েছে। ফারার ইনায়া ঘরে গিয়েছে রেডি হতে, তারা খেয়েছে। শুদ্ধকে দেখে রুমা নওয়াজ শুদ্ধকে খেতে বসতে বলেন। শুদ্ধ ফাইজের পাশের চেয়ারটায় বসল। ফাইজ ভাবলেশীনভাবে খাবার খাচ্ছে। শুদ্ধ আর চোখে ফাইজের দিকে তাকালো। রুমা নওয়াজ শুদ্ধকে খাবার বেড়ে দিলে শুদ্ধ হেসে বলল, মামি, তুমি খেয়েছ? রুমা নওয়াজ উত্তর করে, খেয়েছি। তোমার মাকে আনলে না কেন? ফুপু যে আনতে বলল। শুদ্ধ খাবার মাখাতে মাখাতে বলে, কালকে মাকে নিয়ে আসবো মামি, গ্রানমা কোথায়? রুমা নওয়াজ গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে, ঘুমিয়ে গিয়েছে, তোমরা আসলে ডাকতে বলেছে। থাক, আজ আর গ্রানমাকে ডাক দিও না, কালকে মাকে নিয়ে আসবো, আমার কিছু কাজ আছে। আচ্ছা, কালকে সকাল সকাল এসো। এরপর ফাইজের দিকে চেয়ে বলে, ফাইজ, আব্বু একটু ভাত নাও। ফাইজ মাথা নিচু করে ছোট করে বলে, আর না আম্মু, পেট ভরে গিয়েছে। রুমা নওয়াজ আর কিছুই বললেন না, রান্নাঘরের দিকে গেলেন। শুদ্ধ প্রথমবারের মুখের খাবার গিলে নিয়ে ফাইজের দিকে তাকায়, অতপর গলা ঝেড়ে ডাকে, এই সোনা ভাই। ফাইজ তার মতো খাবারে ব্যস্ত, যেন সে কিছুই শুনতে পায়নি। শুদ্ধ আবারও বলে, ফারার জ্বর কমেনি। ফাইজ চোখ তুলে তাকিয়ে তার শাশুড়িকে না দেখে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ ফাইজের দিকেই চেয়ে আছে। ফাইজ হঠাৎই বাঁ হাতে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, আর একবার যদি তোর মুখে আমার বোনের নাম নিতে শুনেছি, বিলিভ মি, তোকে আমি কি করব নিজেও জানি না। শুদ্ধ হেসে বলে, আমার ফারা পাখি, এই যে নিলাম। ফাইজ খুব স্বাভাবিকভাবে বলে, ফারার গলার দাগটা আমার চোখ এড়ায়নি শুদ্ধ। যে আমার বোনকে খুন করতে চাইছিল তার সাথে আমার বোনকে বেঁধে দেওয়ার মতো ভাই আমি না। ভালোভাবে বললাম, আমার বোনের থেকে দূরে থাক। আমি আমার এক অ্যাব্রোডের ফ্রেন্ডের সাথে কথা বলেছি, সে নেক্সট উইকে ফারাকে দেখতে আসবে। দেখার কিছু নেই, দেখেছে ফারাকে। আসলে একেবারে। ফাইজ থেমে গেল, কিছুই বলল না আর। শুদ্ধ স্তব্ধ চোখে ফাইজের দিকে চেয়ে রইল। ফারার বিয়ে ঠিক করছে, তাকে একটা কথাও বলল না। ফাইজ তার প্লেটে থাকা খাবারটুকু শেষ করে চুপচাপ উঠে গেল।
শুদ্ধ ভাতের প্লেট থেকে হাত ঝেড়ে চেয়ারে হেলান দিয়ে চোখ বুজল। ইনায়া ফারা বেরিয়ে আসে ঘর থেকে। ফারার মাথা নিচু। ডাইনিংয়ে বসা শুদ্ধর দিকে বেশ কয়েকবার তাকিয়েছে ফারা, মুখটা মলিন। রুমা নওয়াজ বেরিয়ে আসলে ফাইজ, ইনায়া, ফারা রুমা নওয়াজের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। শুদ্ধ সেভাবেই চোখ বুজে থাকল, একটা টু শব্দও করল না। রুমা নওয়াজ এগিয়ে এসে বলল, শুদ্ধ, আব্বু খাচ্ছ না কেন? শুদ্ধ চোখ মেলে তাকায়, নিজেকে সামলে বলে, খেতে পারছি না মামি, কালকে দেখা হচ্ছে। এটা বলে বেসিনে হাত ধুয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। শুদ্ধ বাইরে বেরিয়ে দেখল ফাইজের দুই পাশে ইনায়ার ফারা ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। শুদ্ধ বড় বড় পা ফেলে এগিয়ে যায়। হঠাৎই ইনায়ার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, আমার মা তোকে দেখতে চেয়েছে, আজকেই দেখতে চেয়েছে। ইনায়া শুদ্ধর পায়ের সাথে তাল মেলাতে পারে না। ফাইজ আর ফারা দাঁড়িয়ে যায়। ইনায়া পিছু ফিরে ফাইজের দিকে তাকায়। ফাইজ তীক্ষ্ণ চোখে শুদ্ধর কাণ্ড দেখল। ইনায়ার দিকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে গলা উঁচিয়ে বলল, লিটল কুইন, তোমার ফুপির সাথে আজ থাকো, আমি তোমাকে আগামীকাল ভোরে গিয়ে নিয়ে আসবো, ওকে? শুদ্ধ তার গাড়ির ডোর খুলে গম্ভীর গলায় ইনায়াকে বলে, বস। ইনায়া কি বলবে বুঝল না। ফাইজ নিজেই তাকে যেতে বলেছে, সেখানে সে কি বলবে? চুপচাপ গাড়িতে উঠে বসল। শুদ্ধ শব্দ করে ডোর লাগিয়ে গটগট পায়ে হেঁটে এসে ফাইজের সামনে দাঁড়ায়। কাউকে কল করে ফোন লাউডে দেয়। ফাইজ ফারার হাত ধরে ভ্রুকুচকে চেয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ নত ফারার পানে চেয়ে বাঁ হাতে ফোন ধরে আছে, ডান হাত প্যান্টের পকেটে। ফারা মাথা উঁচু করে একবার তাকিয়েছিল। শুদ্ধর সাথে চোখাচোখি হতেই ফারা চোখ নামিয়ে নিয়েছে। শুদ্ধ একটু ঠোঁট বাঁকালো। ওপাশ থেকে কল রিসিভ হলে কেউ বলে, হ্যাঁ বল। শুদ্ধ দৃষ্টি ঘুরিয়ে ফাইজের দিকে তাকায়, মৃদু হেসে বলে, ইনায়াকে নিয়ে আমাদের বাড়ি যাচ্ছি, তুইও চলে আয়। মামা সত্যি? ইনায়া কবে ওর বরকে ডিভোর্স দেবে মামা? আমার কিন্তু সহ্য হয় না। মন্ডা চায় ওই খাইজরে খুন কইরা ফালাই। আমার আর ইনায়ার মাঝখানে আসছে। আমি জানি আমার ইনায়া এখনও পাক্কা ভার্জিন। ইনায়া আমাকে ছাড়া কারো কাছে নিজেকে বিলাবেই না, এই বিশ্বাস আমার আছে। কিরে, কথা বলিস না কেন? শুদ্ধ হেসে বলে, বললামই তো ইনায়াকে নিয়ে যাচ্ছি, তুই আয় আমাদের বাসায়। কথাটা বলে লাইন কাটতে দেরি হলো ফাইজের শুদ্ধর দিকে তেড়ে যেতে দেরি হয়নি। চিৎকার করে বলে, আমি তোকে খুন করে ফেলবো শুদ্ধ। শুদ্ধ ভাবলেশহীন। শার্টটা একটু উঁচিয়ে বলে, সেই গরম পড়েছে, চল এসিতে বসে মারামারি করি। ফাইজ শুদ্ধকে ধাক্কা দিয়ে দ্রুত পায়ে শুদ্ধর গাড়ির দিকে যায়। শুদ্ধ পিছু ফিরে তাকালো না। ফারার সামনে দাঁড়িয়ে ফারার হাত ধরলে ফারা চোখ তুলে তাকায়। শুদ্ধর চোখে চোখ পড়ে। শুদ্ধ মলিন মুখে চেয়ে আছে ফারার দিকে, মৃদু স্বরে বলে, অনেক ভালোবাসি। ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ দেখল তা, তবে কিছুই বলল না। দ্রুত পায়ে উল্টো ঘুরে তার গাড়ির দিকে এগোয়। ফারা কোনো কথা ছাড়াই শুদ্ধর পিছু পিছু পা মেলায়। ফাইজ ইনায়াকে তার গাড়িতে বসিয়ে দিয়ে শুদ্ধর গাড়ির দিকে তাকালো। ফারাকে শুদ্ধর পিছু যেতে দেখে সেদিকে পা বাড়িয়ে গলা উঁচিয়ে বলে, ফারা, তুই শুদ্ধর সাথে যেতে চাস? ফারার পা থেমে যায়। শুদ্ধ ভ্রুকুচকে পিছু ফিরে তাকায় ফাইজের দিকে, বিরক্তি কণ্ঠে বলে, ওর শ্বশুরবাড়িতেও যেতে চাইবে না তো কি তোর শ্বশুরবাড়িতে পড়ে থাকবে? আমার বউ বহুত ভালো, তোর মতো স্যাসটা না। আমি তো বুঝেছি তুই আমার বউয়ের শ্বশুরবাড়ি যেতে চাইছিস ইনডাইরেক্টলি, কিন্তু আপাতত বেদ্যপ ফাইজের জায়গা আমার বাড়িতে নেই, যা দূর হ। ফাইজ বিরক্ত চোখে তাকালো শুদ্ধর দিকে, এগিয়ে এসে বলল, ফারা, আমার গাড়িতে গিয়ে বস। ফারা নড়ল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শুদ্ধ রেগে বলল, আমার বউ তোর গাড়িতে বসবে কেন?
তোর কি আমাকে ফকির মনে হয়? ফাইজ রেগে বলে, চুপ করবি তুই? শুদ্ধ তার গাড়ির ডোর খুলে ফারার উদ্দেশ্যে বলে, আমার জান, আমার ফারা পাখি, উঠে বসো তো পাখি। আমি আর তুমি লং ড্রাইভে যাব। বাইরের মানুষের কথায় কান দিতে নেই, এরা ফালতু প্যাচাল পাড়তে অভ্যস্ত। ফাইজ রেগে বলে, এই বেয়াদব, আমি ওর ভাই। শুদ্ধ ফারার 2 হাত উল্টে পাল্টে চেক করে, এরপর ফাইজের 2 হাতও চেক করে হতাশ কণ্ঠে বলে, সরি রে বাইরের লোক, আমি তোদের কারো হাতেই প্রমাণ পেলাম না। বিশ্বাস কর, একটা হাতের কোণায় ছোট্ট করেও যদি লেখা থাকতো তবেই তুই আজ আমার ফারা পাখিকে নিজের বোন রূপে পেয়ে যেতি। আহারে, তোর কত কষ্ট। বোনকে এতদিন বোন ভেবে এখন প্রমাণ না পেয়ে খুব কষ্ট হচ্ছে, তাই না? ডান হাত বাড়িয়ে ফাইজের কাঁধে হাত দিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, আমি তোকে পরে মালিশ করে দেব সোনা, চিন্তা করিস না। ফাইজের মেজাজ গরম হয়। এর সিরিয়াস মোমেন্টে হেয়ালিপনা এই জীবনে যাবে না। শুদ্ধ মিটিমিটি হাসছে। ফাইজ ফারার দিকে তাকিয়ে রেগে বলে, তুই কি গাড়িতে গিয়ে বসবি? শুদ্ধ ফারাকে বলে, ফারা পাখি, তোমার শাশুড়ি তোমাকে খুব করে দেখতে চেয়েছে, যাবে না তুমি? ফারা শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ মৃদু হেসে ফারার দিকে চেয়ে আছে। ফারা মাথা নিচু করে তার ভাইয়ের উদ্দেশ্যে মিনমিন করে বলে, আমি শুদ্ধ ভাইয়ের সাথে যেতে চাই। ফারার কথায় ফাইজের চেয়ে শুদ্ধ বেশি অবাক হয়। ফারা তো এমন নয়, তেড়ামি করল না কেন, রাজি হলো কেন? শুদ্ধর চোখে মুখে বিস্ময়। সে ভেবেছিল ফারাকে জোর করিয়ে নিয়ে যাবে, আরও অনেক কসরত করতে হবে। সেখানে ফারা নিজেই যেতে চাইছে। শুদ্ধ ভারী অবাক হলো। ফাইজ উল্টো ঘুরে যেতে যেতে বলে, ওকে, আন্টির সাথে দেখা কর, আমি নিতে আসবো রাতেই, রাত 3টে বাজলেও নিতে আসবো। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো, দাঁত কিরমির করে বিড়বিড় করে, শালা ভিলেন, তোমার জন্য আমিও ওয়েট করব, মালিশ করতে হবে তো নাকি? শুদ্ধ ফারার দিকে চাইলে দেখল ফারা তার দিকেই চেয়ে আছে। শুদ্ধকে তাকাতে দেখে মেয়েটা চোখ নামিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে যে গালে থাপ্পড় দিয়েছিল সেখানে আলতো করে হাত রেখে বলে, অনেক ব্যথা পেয়েছ পাখি? ফারা চোখ তুলল না, মাথা নিচু রেখে নীরবে চোখের পানি ফেলে। দুঃখ মিশ্রিত অশ্রু শুদ্ধর হাতে এসে ঠেকে। শুদ্ধর হাত কাঁপল কেন যেন, কিচ্ছু বলল না। মৃদুস্বরে বলে, গাড়িতে ওঠো পাখি। ফারা ধীরে ধীরে উঠে বসল। শুদ্ধ ফারার ব্যবহারে অবাক হয়, মেয়েটা এমন বাধ্য হয়ে গেল কেন? ভাবনা রেখে সেও ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। এরপর গাড়ি স্টার্ট দেয়। ফারা সিটে মাথা এলিয়ে চোখ বুজল। শুদ্ধ ঘাড় বাঁকিয়ে একবার ফারার দিকে তাকায়, চোখে মুখে অসহায়ত্ব। ফাইজ কিছু দূর ড্রাইভ করার পর একটা জায়গায় গাড়ি থামায়। ইনায়া নিচু স্বরে জিজ্ঞেস করে, আপনি সত্যি ফারাপুর জন্য পাত্র দেখছেন? ফাইজ ভ্রু কুঁচকে তাকালো ইনায়ার দিকে, ভ্রু নাচিয়ে বলল, তোমার কি মনে হয়? ইনায়া বোকা চোখে চেয়ে থাকে ফাইজের দিকে। সে কিভাবে জানবে এটা? ফাইজ গাড়ি থেকে বেরিয়ে ইনায়ার পাশে ডোর খুলে দিলে ইনায়া নিঃশব্দে বেরিয়ে আসে। ফাইজ গাড়ির ডোর লাগিয়ে গম্ভীর গলায় বলে, ওকে টাইট দিয়েছি, বুঝলে? তোমার ভাই যে লেভেলের বিচ্ছু, আমার এইটুকু টাইট ওর জন্য কিছুই না। এরপর ইনায়ার হাত তার ডান হাতে আঁকড়ে নিয়ে বলল, এসব বাদ দাও লিটল কুইন, আমার সাথে এসো। ইনায়া পাশ ফিরে দেখল অন্ধকার একটা জায়গা। মিনমিন করে বলল, ওদিকে কোথায় যাবেন? ফাইজ কিছু দূর এগোয়। ইনায়াও ফাইজের পাশে এগোয়। ফাইজ গম্ভীর গলায় বলে, লিটল কুইন, একটা সত্যি কথা বলবে? আমি তোমাকে বিলিভ করি, বাট ওই ছেলেটা আমাদের ভেতরের খবর কি করে জানলো? আর তুমিও কেমন যেন। বাদ দেই, তুমি কি অন্য কাউকে লাইক করতে? লাস্ট কথাটা বলতে গিয়ে কণ্ঠ কাঁপল ফাইজের।
নিজেকে সামলে নিয়ে পিছু ফিরে তাকালে দেখল ইনায়া কোন দিকে যেন চেয়ে আছে। ফাইজ দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালে দেখল সামনে এক অন্ধকার ঝোপঝাড়ের মাঝে চেয়ে আছে। সে পিছু ফেরার আগেই ইনায়া এক বিকট চিৎকার দেয়। ফাইজ দ্রুত ইনায়ার দিকে তাকায়। ইনায়া হাউমাউ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে রাস্তায় বসে পড়ে। ফাইজ হতবম্ব। দ্রুত ইনায়ার সামনে হাঁটু মুড়ে বসে বিচলিত কণ্ঠে বলে, লিটল কুইন, কি হয়েছে তোমার? লিটল কুইন। ইনায়া দুই হাতে মুখ চেপে কেঁদে কেঁদে বলে, আমায় ছেড়ে দাও প্লিজ, আমি বাড়ি যাব, আমায় ছেড়ে দাও। ফাইজ দ্রুত ইনায়াকে কোলে তুলে নিল। গাড়ির দিকে গিয়ে গাড়িতে বসিয়ে দেয় ইনায়াকে। কিছু সময় পর ইনায়ার কান্নার তোর কমে আসে। ফাইজ পানি খাইয়ে দেয় ইনায়াকে। ইনায়া থেকে থেকে কেঁপে উঠছে। ফাইজ সিটে বসে ইনায়াকে তার কোলে নিয়ে নিজের সাথে জড়িয়ে নেয়। মৃদু স্বরে বলে, লিটল কুইন, কি হয়েছে তোমার? ইনায়া দুই হাতে ফাইজের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। ফাইজ বিচলিত হয়। মৃদু স্বরে বলে, ভয় পেয়েছ লিটল কুইন? ইনায়া ফোপাতে ফোপাতে ছোট করে বলে, কি দেখে ভয় পেয়েছ? ইনায়া কিছুই বলে না। বেশ অনেক সময় পেরিয়ে গেলেও ইনায়াকে চুপ থাকতে দেখে ফাইজ এড়িয়ে গেল ব্যাপারটা। আবারও বলে, সরি, তোমাকে ভুল বুঝেছে মেবি, বাট কাউকে লাইক করলেও তোমাকে কিছুই বলবো না। যাকে লাইক করো তাকে সুন্দর সুন্দর ট্রিটমেন্ট দেব, তুমি ভয় পেও না। ইনায়া ফাইজকে ছেড়ে মাথা নিচু করে মিনমিন করে বলে, আমার কাউকে পছন্দ ছিল না। ফাইজ মিটিমিটি হেসে মৃদু স্বরে বলে, তাহলে আমাকে পছন্দ ছিল? ইনায়া মাথা উপর নিচ করে সম্মতি দেয়। ফাইজের হাসি দীর্ঘ হয়। দুই হাতে ইনায়াকে জড়িয়ে ধরে বলে, এটা তো জানি, ভাবলাম ক্রাশ ফ্রাশ আছে নাকি, তবুও সরি লিটল কুইন। ইনায়া মাথা নিচু করেই উত্তর দেয়, আপনি আপনার জায়গায় ঠিকই আছেন, সরি কেন বলছেন? আমি সরি। ফাইজ ইনায়াকে জড়িয়ে ধরে মৃদু স্বরে বলে, ইটস ওকে, নো প্রবলেম লিটল কুইন। শুদ্ধ এক জায়গায় গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে যায়। ফারা বোধহয় ঘুমিয়ে গিয়েছে। শুদ্ধ মিনিট পাঁচেক পরেই হাতে একটা প্যাকেট নাপার সাথে 2 বোতল পানি নিয়ে আসে। গাড়িতে উঠে বসে গাড়ির ড্যাশবোর্ডের উপর হাতের সবগুলো রেখে দিল। এরপর ফারার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইল। ঘুমন্ত ফারার মুখটা কেমন শুকিয়ে গিয়েছে। শুদ্ধ এগিয়ে গিয়ে ডান হাত আলতো করে ফারার গালে রেখে মৃদুস্বরে ডাকে, ফারা পাখি। বেশ কয়েকবার ডাকলে ফারা পিটপিট করে চোখ মেলে তাকায়। শুদ্ধকে তার মুখের সামনে দেখে একটু নড়ে চড়ে ওঠে। শুদ্ধ ফারার চোখের দিকে চেয়ে মৃদু হেসে বলে, ভালোবাসি ফারা পাখি। ফারা কিছুই বলল না, চুপচাপ শুধু চেয়ে রইল শুদ্ধর দিকে। শুদ্ধ তার জায়গায় বসে ডান হাতে শার্টের হাতা কনুই পর্যন্ত গুটিয়ে নিল। জানালা দিয়ে হাত ধুয়ে প্যাকেটটি হাতে নিয়ে মুখ খুলল। ফারা শুদ্ধর দিকে চেয়ে আছে। প্যাকেটের মুখ খুললে দেখল সেখানে মোরগ পোলাও। এটা তার খুব পছন্দের। ভাবনার মাঝে শুদ্ধ ফারার দিকে খাবার এগিয়ে দেয়। ফারা হ্যাবলার মতো শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, নাও। ফারা চুপচাপ শুদ্ধর হাত থেকে খাবার নিল। শুদ্ধ প্রশান্তিময় হাসল। বেশ কিছু সময় নিয়ে শুদ্ধ ফারাকে পুরোটা খাইয়ে দেয়। কখন যেসব খেয়ে নিয়েছে শুদ্ধকে দেখতে দেখতে সেই খেয়াল নেই মেয়েটার। শুদ্ধ পানি এগিয়ে দিলে ফারা প্যাকেট ফাঁকা দেখে বলল, তুমি খেয়েছ? শুদ্ধ হাত ধুয়ে নিল। এরপর ওষুধের প্যাকেট থেকে ওষুধ ছিঁড়ে ফারার দিকে এগিয়ে দিয়ে হেসে বলল, আমার ফারা সুস্থ হলে তার হাতে খাবো। ফারা বিনা বাক্যে শুদ্ধর হাত থেকে নিয়ে ওষুধটা খেয়ে নেয়। শুদ্ধর ফোনে কল আসে। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে কল রিসিভ করে। কানে ফোন নিয়ে বলে, আর 5 মিনিট, বলেই কল কেটে গাড়ি স্টার্ট দেয়। 5 মিনিটের মাথায় শুদ্ধ এক জায়গায় গাড়ি থামায়।
এরপর গাড়ি থেকে বেরিয়ে ফারার পাশের ডোর খুলে দিয়ে মৃদু স্বরে বলল, এসো। ফারা প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ একটুখানি ঝুঁকে মৃদু স্বরে বলল, এসো ফারা পাখি। ফারা মাথা নিচু করে গাড়ি থেকে বেরোলে সামনে অন্তরা, নাসিম সহ আরও দুজন অপরিচিত ছেলেকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। অন্তরা এগিয়ে এসে ফারাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? ফারা মৃদুস্বরে উত্তর করে, ভালো। কিন্তু এরা সবাই এখানে কেন বুঝল না? শুদ্ধ ফারার হাত তার হাতের মুঠোয় নিয়ে সামনে এগোয়। পাশাপাশি সবাই এগোয়। ফারা জায়গাটা চিনল না। শুদ্ধকে কিছু বলতে চাইলে তার আগেই চোখের সামনে বড় করে কাজী অফিস লেখা চোখে পড়ে তার। ফারার পা থেমে যায়। শুদ্ধ পিছু ফিরে ভ্রু কুঁচকে তাকায় ফারার দিকে। ফারার দৃষ্টি অনুসরণ করে বুঝল ফারার মনোভাব। এক পা এগিয়ে এসে ফারার সামনে দাঁড়ালে ফারা বিস্মিত দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ দুই হাতের আঁচলায় ফারার মুখটা আগলে নিয়ে মৃদুস্বরে বলে, আমার বউ হবে ফারা পাখি। ফারা নীরব চোখে চেয়ে থাকে শুদ্ধর দিকে। শুদ্ধ আবদারের সুরে বলে, হবে না। ফারা চোখ নামিয়ে নেয়, মিনমিন করে বলে, কাউকে না জানিয়ে এভাবে। শুদ্ধ ফারার কথার মাঝেই বলে ওঠে, নেক্সট ডে মাকে মামাকে তোমাদের বাসায় পাঠাবো। এখন তোমাকে বউ বানাবো। এসো। ফারা কি বলবে বুঝল না। নাসিম এগিয়ে এসে বলে, কিরে ভাই, আর কত টাইম লাগাবি? রাত বিরাতে তোর জন্য আমাদের অনেক ধকল গিয়েছে। বহুত কষ্টে কাজই পেয়েছি। এবার দয়া করে আয়। শুদ্ধ বিরক্তি কণ্ঠে বলল, যা তো, ডিস্টার্ব করিস না। অন্তরা এগিয়ে এসে বলে, আমি বললাম কালকে আন্টি আঙ্কেল কাজীর সাথে নিয়ে যাবে না হয়, কিন্তু না, ওর আজকে মানে আজকেই বিয়ে করা লাগবে। এই আতপাগলের বউ হবি নাকি সুস্থ কারো বউ হবি ফারা? এখনও টাইম আছে, বলে ফেল। শুদ্ধ কটমট দৃষ্টিতে তাকায় অন্তরার দিকে। রেগে বলে, তোদের জন্যই আমি আজকেই ফারাকে আমার বউ বানাবো। আমার বউকে নিয়ে তোরা টানাটানি করিস কেন? মেজাজ খারাপ লাগে। তাছাড়া আমার খুব ভালোই জানা আছে, 1 সপ্তাহ লাগিয়ে বিয়ে করাবে। এমনিতেই ফাইজের বাচ্চা ভিলেনি স্টার্ট করেছে, ওর খবর তো আমি পরে করছি। কথাগুলো বলে ফারার দিকে চেয়ে বলল, ফারা পাখি, প্লিজ তেড়ামি করো না, অমত করো না। এসো তো, এসো। আগে বিয়ে তারপর কথা। কথাটা বলে ফারার হাত ধরে টেনে নিয়ে যায়। ফারা মাথা নিচু করে শুদ্ধর পাশে হাঁটে। চোখ জোড়ায় পানি চিকচিক করছে। ভেতরে গিয়ে শুদ্ধ একটা চেয়ারে বসল। পাশের চেয়ারে ফারা। শুদ্ধ হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে বলে, মাথার উপর যে বিয়ের ওড়না থাকে ওটা কোথায় পাব? শুদ্ধর কথায় নাসিম, অন্তরাসহ আরও দুজন ফ্রেন্ড ভস্ম করে দেওয়া চোখে শুদ্ধর দিকে চাইল। রাত 12টা বাজতে চলল। কত কষ্ট করে এক কাজী জোগাড় করেছে, আর এই বেয়াদব এখন তামাশা করবে? শুদ্ধ সবার দৃষ্টি দেখে মেকি হেসে বলল, জানি বরদের একটু আধটু সুন্দর লাগেই, তোদের চোখ ঠিক কর। আমার বউ থাকতে তোরা এভাবে আমার বউয়ের হক নষ্ট করতে পারিস না। কথাটা বলে শুদ্ধ তার পরনের সাদা শার্টের বোতাম খুলতে লাগল। সবাই শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ তার পরনের শার্ট খুলে ফারার মাথার উপর দিয়ে দিল। এরপর বলে, এটাই বেশি সুন্দর লাগছে। এরপর ফারার পাশে বসে কাজী সাহেবের উদ্দেশ্যে বলল, নিন, এবার শুরু করুন। ফারার চোখ ভেজা। শুদ্ধর কাণ্ডে অবাক না হয়ে পারল না। সকলে অদ্ভুত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। নাসিম, অন্তরাসহ তাদের দুজন ফ্রেন্ড শব্দ করে হেসে দিয়েছে। কাজী সাহেবও মিটিমিটি হাসছে। ফারা লজ্জা পায়। কান্নামাখা চোখে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ সবার দিকে তাকিয়ে বলে, কি হলো? নাসিম হাসি থামিয়ে বলে, বউয়ের মাথার উপর কিছু একটা দিতে গিয়ে তুই শার্টলেস হয়ে গেলি। তোর বউয়ের মাথায় তো হিজাব আছেই। শুদ্ধ বিরক্ত হয়ে বলল, তোরা বুঝবি না।
ফারাকে সুন্দর লাগছে। ওর মাথার উপর সাদা কিছু থাক, আমার গায়ে সাদা স্যান্ডো গেঞ্জি আছে, এখন বড়বউ বড়বউ লাগছে। শুদ্ধর লজিক শুনে সবাই মুখ টিপে হাসছে। নাসিম শুদ্ধদের সামনে গিয়ে ফটাফট কয়েকটা পিক তুলে নিল, না হেসেও পারছে না। হাত দিয়ে দেখিয়ে বলল, সেই লাগছে আমাদের শুদ্ধ বাবুকে, গায়ে স্যান্ডো গেঞ্জি, হাতে দামি ঘড়ি, পায়ে জুতো, ব্ল্যাক প্যান্টটাও দারুণ, স্যান্ডো গেঞ্জিটা একটু বেশিই দারুণ। নাসিমের কথায় সবাই হাসছে। শুদ্ধ পাত্তা দিল না, তার যেভাবে ইচ্ছে সেভাবে বিয়ে করবে। বিরক্ত কণ্ঠে বলল, তো আমি কি পাতলু নাকি যে আমাকে শার্ট ছাড়া আবার লাগবে? পাশ ফিরে ফারার দিকে তাকালে দেখল ফারা তার দিকে অদ্ভুত চোখে চেয়ে আছে। শুদ্ধ চোখ ছোট ছোট করে তার স্যান্ডো গেঞ্জিটা টেনে বলল, তুমি বললে এটাও খুলে ফেলব। ফারা চোখ সরিয়ে নেয়। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, কান্না অফ করো তো ফারা, বিয়ে করছি, কিডন্যাপ নয়। ফারা মাথা নিচু করে রইল, কিছুই বলল না। প্রথমে রেজিস্ট্রি পেপারে সাইন করে শুদ্ধ, এরপর ফারার দিকে এগিয়ে দিলে ফারা ছলছল দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ আবদারের সুরে বলে, সরি, আর মারব না, প্লিজ আমার বউ হয়ে যাও। ফারা চোখ সরিয়ে সাইন করার জায়গাটায় তাকায়, চোখ থেকে আবারও অশ্রু গড়িয়ে পড়ে। কাজী ফারাকে দেখে সবার দিকে চেয়ে বলে, মেয়ে সেই থেকে কাঁদছে তো কাঁদছেই, তোমরা কি মেয়েকে তুলে এনে জোর করে বিয়ে করাতে এনেছ? এরকম হলে আমি বিয়ে পড়াবো না। শুদ্ধ রেগে তাকায় কাজীর দিকে, টেবিলের উপর একটা থাপ্পড় মেরে রেগে বলে, কাজী কাজীর মতো থাকবেন, নয়তো আমি পাজি হয়ে আপনার জন্য এখন পিস্তল কিনতে বেরোবো। কথাটা বলে হাত ঘড়িতে একবার সময় দেখল, অতপর ভদ্রলোকটির দিকে চেয়ে বলল, 12টা বাজতে আর 8 মিনিট বাকি, যদি 12টা বেজেছে আমার বিয়ে পড়াতে তাহলে আপনার ছেলেমেয়ের কপাল পুড়ল বলে, 12টার আগে বিয়ে পড়ানো শেষ করতে পারলে আপনার কপাল খুলল বলে। আপনি কি নিজের মাথার খুলি উড়াবেন নাকি আমার বিয়ে পড়াবেন? শুদ্ধর ফ্রেন্ডরা সব মুখ চেপে হাসছে। কাজী সাহেব একটু ভয়ই পেল, শুদ্ধর কথাগুলো একদম সিরিয়াসভাবে নিয়েছে। কাজী মেকি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, পড়াচ্ছি বাবা। অতপর ফারার দিকে তাকিয়ে বলে, দ্রুত সাইন করে দাও মা। ফারা কলম হাতে নিয়ে বসে আছে। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে ফারার হাতের দিকে। প্রায় 2 মিনিট অপেক্ষা করল। ফারাকে একইভাবে বসে থাকতে দেখে মেজাজ খারাপ হলো। এর ভাই তাকে জ্বালায়, আবার এর তেড়ামি এই জনমে তো ছুটবে না। রেগে ধমকে বলল, এই মেয়ে, এই, এখানে তোমাকে তামাশা করাতে এনেছি, সাইন করো, আর 1 মিনিট লেট করলে তোমার হাতের আঙুলি রাখবো না, বেয়াদব মেয়ে একটা। শুদ্ধর ধমকে ফারা কেঁপে ওঠে, আবারও চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধর ডান হাতে ফারার গাল চেপে তার দিকে ফেরায়, দাঁতে দাঁত চেপে বলে, তুমি কি মার খেতে চাইছো ফারা পাখি? তুমি চাইলে অবশ্যই আমি মারব, কিন্তু সেটা 12টার পর। এখন সাইনটা করো চুপচাপ। কাজী সাহেব চোখ বড় বড় করে তাকায় শুদ্ধর দিকে। অন্তরা এগিয়ে এসে জোর করে শুদ্ধর হাত ছাড়িয়ে ফারাকে তার পেটের সাথে জড়িয়ে ধরে। রেগে বলে, তোর প্রবলেম কি শুদ্ধ? ভালোভাবে কথা বলতে পারিস না ওর সাথে? দুটো ভাই একই নায়ের মাঝি, একজন রকেট তো আরেকজন প্লেন। শুদ্ধ রেগে বলে, বাইরে ওকে কি সুন্দর করে রাজি হতে বললাম, এখানে এসে আবার তেড়ামি করছে। ওকে সাইন করতে বল, নয়তো আরেকটা গালে মার খাবেও এখন। অন্তরা ফারার মুখে হাত বুলিয়ে বলল, সাইন করে দে বোন, দেখছিস তো শুদ্ধ কেমন রেগে যাচ্ছে। ফারা আর চোখে শুদ্ধর দিকে তাকালে শুদ্ধর চোখে চোখ পড়লে শুদ্ধ জোরে আরেকবার ধমকে বলল, সাইন কর। ফারা আবারও কেঁপে ওঠে। নাসিম শুদ্ধর পিঠে একটা চাপড় মেরে বলে, মাথা এত গরম হয় কেন, ঠান্ডা কর। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলে বলল, ও আমার বউ না হওয়া পর্যন্ত মাথা ঠান্ডা হচ্ছে না, ওকে সাইন করতে বল।
নাসিম ফারার পেছনে দাঁড়িয়ে বলল, ফারা, তোমাদের রেজিস্ট্রির ব্যাপারে কাউকে বলবো না। বলার প্রয়োজনই নেই, কারণ আগামীকাল শুদ্ধর বাসা থেকে তোমাদের বাড়িতে যাবে বিয়ের কথা পাকা করতে। কিন্তু তোমার ফিউচার বরের কথা সে আজ রাত পার করবে না তোমাকে বউ না বানিয়ে। তোমাকে তার নামে দলিল করে তবেই ঘুমাবে। বুঝেছ তো? এইটার জন্য কোনো ঝামেলাই হবে না। সাইন করে নাও। ফারা নাসিমের কথাগুলো মন দিয়ে শুনল। বাঁ হাতে চোখের পানি মুছে নেয়। এরপর কাপা হাতে সাইন করে দেয়। শুদ্ধ কাজীর দিকে তাকিয়ে বলে, বিয়ে পড়ান। কাজী শুদ্ধর দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। শুদ্ধ কাজীকে চুপ দেখে রেগে বলল, আপনার কি খুলি উড়ানোর শখ জেগেছে? 5 মিনিট ওয়েট করুন। কথাটা বলে উঠে দাঁড়ালে কাজী দ্রুত কিছু পড়া শুরু করে। শুদ্ধ ঠোঁট বাঁকিয়ে হেসে আবারও চেয়ারে বসে পড়ে। ইসলামিকভাবে বিয়ে পড়ানো হয়ে গেলে শুদ্ধ ফারার হাত ধরে বাইরে বেরিয়ে আসে। ফারার মাথার উপর থেকে শার্টটা নিয়ে ফারার সামনে দাঁড়িয়ে শার্ট পরতে থাকে। অন্তরা এগিয়ে এসে শুদ্ধর উদ্দেশ্যে বলে, আমার বোনকে আর যদি মেরেছিস বা বকেছিস তোর খবর আছে বলে দিলাম। শুদ্ধ শার্টের বোতাম লাগাতে লাগাতে ফারার নত মুখ পানে চেয়ে মৃদু হেসে বলে, কোনোটাই করব না, আদর করব শুধু। অন্তরা মুখ বাঁকিয়ে যেতে যেতে বলে, দেখি মারিস কিনা। আর একদিন শুনলে আমি ফারার বাবার কাছে বিচার দিয়ে আসবো সোজা। শুদ্ধ বিরক্ত হলো, কিন্তু কিছুই বলল না। সে ফারার দিকে চেয়েই শার্টের সবগুলো বোতাম লাগালো। এরপর ফারার হাত ধরে গাড়িতে গিয়ে বসে। প্রায় 10 মিনিট ড্রাইভ করে এক জায়গায় গাড়ি সাইড করে। ফারা মাথা নিচু করে বসে আছে, একবারও তাকায়নি শুদ্ধর দিকে। শুদ্ধ ফারার পাশে ডোর খুলে কিছু না বলেই ফারাকে কোলে তুলে নিল। ফারা চোখ বড় বড় করে তাকায়, কিছু বলতে গিয়েও থেমে যায়। অভিমানী ঘিরে চুপ করে রইল। শুদ্ধ ফারাকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে মৃদু হেসে ফিসফিসিয়ে বলল, এই ফারা, বউ পাখি, আমি এখন থেকে অনুমতিবিহীন অনেক কিছু করার সার্টিফিকেট পেয়েছি। ফারার ভেতরটা কেমন কেঁপে উঠল, কিছুই বলল না। চারপাশটা কেমন ফাঁকা। শুদ্ধ বেশ কিছুক্ষণ হেঁটে ফারাকে এক জায়গায় নামিয়ে দেয়। ফারা খেয়াল করল তারা নদীর পাড়ে এসেছে। শুদ্ধ ফারার দিকে চেয়ে আছে। ফারা নদীতে টলমল করা পানির উপর থেকে দৃষ্টি সরিয়ে শুদ্ধর দিকে তাকালে দেখল শুদ্ধ কেমন করে যেন তাকিয়ে আছে। আশেপাশে কৃত্রিম কোনো আলো নেই, তবে চাঁদের আলোয় খুব বেশি অস্পষ্ট লাগলো না। ফারা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। হঠাৎ শুদ্ধ ফারাকে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। থেমে থেমে বলে, ফারা পাখি এখন থেকে আমার বউ। আমার তো বিলিভই হচ্ছে না। উফ, এত শান্তি কোথায় রাখি। ফারা ঢোক গেলে শুদ্ধ ফারাকে ছেড়ে দাঁড়ায়। যে গালে থাপ্পড় দিয়েছে সেই গালে অসংখ্য চুমু আঁকলো ছোট ছোট। কতবার যে সরি বলল। ফারা শুদ্ধকে ঠেলে মাথা নিচু করে বলে, আর সরি বলতে হবে না। শুদ্ধ দুই হাতে ফারার গাল আঁকড়ে নিয়ে অসহায় কণ্ঠে বলে, তুমি রাগ করেছো ফারা পাখি? আমি তোমায় হসপিটালে অনেক খুঁজেছিলাম। সরি, আর মারবো না, আর বকবও না। বিয়ের আগে তোমাকে চিনতাম না, ওসব ভুলে যাও। এখন আমার একটা মাত্র বউ তুমি। ফারা অদ্ভুতভাবে তাকালো শুদ্ধর দিকে। বিয়ের আগে তাকে চিনত না মানে? এটা ভাবতে হবে। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ চালায়। এরপর ফারার হিজাবটা খুলে দেয়। ফোনের ফ্ল্যাশ নিয়ে ফারার গলা চেক করে। দাগ মুছে যায়নি এখনও। বাঁ হাতে ফোন ধরে ডান হাতে গলায় হাত বুলিয়ে মৃদুস্বরে বলে, ব্যথা আছে? ফারা মাথা নিচু করে দুই দিকে মাথা নাড়ায়, অর্থাৎ নেই। শুদ্ধ ফোনের ফ্ল্যাশ অফ করে পকেটে রাখল ফোন। ফারা কিছু বোঝার আগেই শুদ্ধ ফারাকে তার দিকে টেনে ফারার গলায় ছোট ছোট চুমু আঁকে। ফারা কারেন্টের শক খাওয়ার মতো কেঁপে ওঠে। শুদ্ধ মৃদু হাসে, একটু পর মাথা তুলে তাকায়।
দুই হাতে ফারার মুখটা আগলে নিয়ে ফারার কপালের সাথে কপাল ঠেকিয়ে মৃদুস্বরে বলে, বিয়ের জন্য এই কাজ পেন্ডিংয়ে ছিল, আরও অনেক কিছু পেন্ডিংয়ে আছে, কিন্তু আজ তোমাকে ছুটি দিচ্ছি ফারা পাখি। ক্লান্তিতে নুয়ে পড়া সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। আশেপাশে বড় বড় বিল্ডিং, তার ফাঁকে সূর্য ডোবার দৃশ্য একটু একটু দেখা গেল। মাইরা বেলকনির মেঝেতে মন খারাপ করে বসে তা দেখল। কলেজ থেকে ফিরেছে একটু আগে। ইরফান রেখে গিয়েছে তাকে, ভেতরে আসেনি। তাকে নামিয়ে দিয়েই কোথায় যেন চলে গেল। এটা একটা মাইরার মন খারাপের কারণ। মাইরা জিজ্ঞেস করেছিল কোথায় যাবে। ইরফান ছোট করে উত্তরও করেছিল অফিস। মাইরা জড়তা কাটিয়ে খেতে আসতে বলায় ইরফান বিরক্তি কণ্ঠে বলেছিল, নো নিড। গতকাল তো ইরফান তার সাথে এসেছিল, তাহলে আজ কেন আসলো না? এটা একটা মন খারাপের কারণ। তার মন খারাপের পেছনে আরও একটা কারণ আছে। হঠাৎই গতকালকের বলা ইরফানের দাদির একটা কথা মনে পড়ল তার। তার ছেলের নাকি এমন ঘটনা ঘটেছিল, অর্থাৎ ছেলে ঘরের বউ রেখে বাইরের মেয়েদের সাথে জড়িয়ে গিয়েছিল। যদি ইরফানও এমন করে। এই ভাবনাটুকুই মেয়েটার মন তীব্র খারাপ করে দেয়। ভীষণ বিষণ্ণতা ঘিরে ধরে ছোট্ট মাইরাকে। তার উপর গতকাল রাতের ঘটনা নিয়ে মাইরা ভীষণ আপসেট। ভাবনার মাঝেই ঘরের ভেতর থেকে ইরফানের দাদির কণ্ঠ পেয়ে মাইরা বেলকনির মেঝে থেকে উঠে ঘরে আসে। ইরফানের দাদিকে বেডের উপরে বসে থাকতে দেখে মাইরাও এগিয়ে গিয়ে বসল দাদির পাশে। ইরফানের দাদি মাইরার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, আরে মেয়ে, তুমি আবার জামা পরেছ কেন? আমি যে শাড়িগুলো তোমাকে দিলাম, ওগুলো কি করেছ? মাইরা মিনমিন করে বলল, রেখে দিয়েছি। আহা, তুলে রাখলে তো হবে না, সব সময় পরে থাকতে হবে মাইরা। আমার কথা বুঝতে পারছো না তুমি? মাইরা শাড়ি না পরায় বয়স্ক মহিলা অসন্তুষ্ট হলেও মাইরা কোনো গহনা খুলেনি, এতে বেশ সন্তুষ্ট তিনি। ফুলের মতো মেঘ, গয়নাগুলো পরলে মেয়েটা কেমন জলজল করে চোখে লাগার মতো। মাইরা আজ ইরফানের দাদির কথায় রিয়্যাক্ট করল না। পা দুটো তুলে ভালোভাবে বসে খুব সিরিয়াস হয়ে প্রশ্ন করে, দাদিমা, ছেলেরা বাইরের মেয়েদের দিকে কেন নজর দেয়? ইরফানের দাদি মাইরার গালে হাত দিয়ে বলে, যারা খারাপ মানুষ তারাই ঘরে বউ রেখে বাইরের মেয়েদের দিকে ঝুঁকে পড়ে। তবে কখনো কখনো বউরা মুখ ফিরিয়ে নিলেও ছেলেরা বাইরে নজর দেয়, তখন ছেলে মেয়ে দুজনেরই দোষ থাকে। আবার বউ মন মতো না হলেও এমনটা হতে পারে। মাইরা ঢোক গিলল দ্বিতীয় কারণটা শুনে। ইরফানের দাদি আবারও বলে, এজন্য তুমি আমার দাদু ভাইয়ের কাছে কাছে থাকবে, তাহলে তোমার এসব চিন্তা থাকবে না। আমার ছেলের ক্ষেত্রে এমনটাই হয়েছিল, বুঝেছ? তার থেকে ছোট বয়সী মেয়েকে বিয়ে দেওয়ায় মানছিল না, বাইরের মেয়েদের সাথে মেলামেশা করত। পরে অবশ্য ভালো পথে এসেছিল, কিন্তু তোমরা তো এতটাও ছোট না, তাই না? এটা আমাদের পরের জেনারেশনরা বুঝতে চায় না। আমার ছেলের কাহিনীটা তো ইরফানের কাছে এসে রিপিট হয়েছে, এজন্য আমি আরও আগেই আসতে চেয়েছিলাম। তুমি শাড়ি পরলে তোমাকে বড়দের মতো দেখায়, আমার ইরফান দাদুভাই তাহলে আর তোমাকে ছোট বলবে না, বউকে নিয়ে সংসার করবে, বুঝেছ তুমি? মাইরা চুপ করে শুনল। সে তো গতকাল ফিরিয়ে দিয়েছিল ইরফানকে, তাহলে ইরফান কি তাকে ভুলে যাবে, অন্য মেয়েদের কাছে যাবে? ভাবতেই গলা শুকিয়ে আসলো। বেড থেকে নেমে টেবিলের উপর থেকে এক গ্লাস পানি খেয়ে নেয়। সে কি অনেক বড় হয়ে গিয়েছে? তার তো 16 বছর হতেই এখনও 2 মাসের মতো বাকি। স্বামীরা কি বউদের সুযোগ দেয় না? স্কুলে পড়ার সময় তার বান্ধবীদের সাথে এসব নিয়ে অনেক মজা করত, কিন্তু নিজেদের কখনো এই সিচুয়েশনে বসিয়ে ভাবেনি তো। আজ সে নিজে সেই সিচুয়েশনে পড়ে তার দম বন্ধ লাগছে। ইরফান তাকে আগের মতো মনে রাখবে না, যত্ন করবে না, এসব যেমন মানতে পারে না, তেমনি এই ব্যাপারে সে সহজ হতে পারে না, পারছে না।
তাহলে কি হবে তার? তার তো পরিবারও নেই। আছে, তবে সেখানে তো তার জায়গা নেই। চোখজোড়া ভিজে উঠল। ইরফানের দাদিকে কেউ কল দিয়েছে। তিনি কথা বলায় ব্যস্ত হলেন। মাইরা ধীর পায়ে আবারও বেলকনিতে গিয়ে দাঁড়ায়। বেলকনির রেলিং মাইরার কোমর পর্যন্ত, উপরের দিকে ফাঁকা। মাইরা হালকা নিচু হয়ে 2 হাত রেলিংয়ের উপর রাখে। খানিকটা ঝুঁকে বিষণ্ণ মনে চেয়ে ব্যস্ত শহরটায় চোখ বুলায়। গাড়ি আসছে যাচ্ছে। ইরফানের গাড়ি খুঁজতে অজান্তেই কখনো কখনো মাইরার চোখের মণি ছোটাছুটি করে। মাইরা এশার নামাজ পড়ে রাত 9টায় বেডের এক কোণায় হাঁটু মুড়ে বসেছে। মাঝে মাঝে একটু নড়ে চড়ে আবারও সেভাবেই বসে চুপচাপ কি যেন ধ্যান করে। একটু পরপর ঘড়িতে সময় দেখে। 11টা 30। মাইরার ভালো লাগছে না কিছু। ইরফানের দাদির কথাগুলো সে হজম করতে পারছে না। ইরফান আসে না কেন? এতক্ষণে তো চলে আসতো, আজ আসে না কেন? আরও 20 মিনিট এভাবেই বসে থাকলো। এরপর বেড থেকে নেমে বাংলা বই নিয়ে সোফায় বসল। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই সাবজেক্টগুলোর টিচার লাগবে তার। এসব তো তার মাথার উপর দিয়ে যায়। বাংলা বই খুলে কবিতা বের করলো একটা। বাংলা পড়তে তার ভালো লাগে বরাবরই, কিন্তু আজ মন বসছে না। 1 লাইন পড়ে আর ঘড়ি দেখে, নয়তো ভাবনায় ব্যস্ত হয়। এভাবে প্রায় 50 মিনিট পার করল। ঘড়ির কাঁটা 12টার ঘরে। মাইরার সব কিছু অসহ্য লাগছে। দুঃখে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান আসে না কেন? তাকে ভুলে যাচ্ছে। ইরফানের দাদির বলা কথাগুলো ভাবতেই চোখের পানি বইয়ের উপর টুপ টুপ করে পড়ল। মাইরা বিরক্ত হয়ে বইটা ঠাস করে সেন্টার টেবিলের উপর রেখে সোফার উপর ডান কাত হয়ে শুয়ে পড়ে। এভাবে থাকতে থাকতে একসময় মাইরা ঘুমিয়ে পড়ে। ঘড়ির কাঁটায় তখন রাত 1টা। ইরফান বাসার ভেতর প্রবেশ করে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলে তার গ্রান্মার কথায় থেমে যায়। দাদু ভাই, তোমার বউকে পছন্দ হয়েছে? ইরফান ভ্রু কুঁচকে তাকায় তার দাদির দিকে। গম্ভীর গলায় বলে, নো। ইরফানের দাদি হেসে বলে, এত সুন্দর সারপ্রাইজ দিলাম তবুও পছন্দ করলে না? ইরফান কিছুই বলল না। মাইরাকে যে তার গ্রান্মাই শাড়ি গহনা দিয়েছে এটা সে মাইরাকে দেখেই বুঝেছিল। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে, এসব ফালতু সারপ্রাইজ আর অ্যারেঞ্জ করবে না? ইরফানের দাদি মিটিমিটি হেসে বলে, কি বলো? আমি তো এসেছি এজন্য দাদু ভাই, আজকে সারপ্রাইজ আছে। ইরফান বিরক্ত হলো। আজ আবার কি করলো? তবে পাত্তা দিল না। গটগট পায়ে তার রুমের দিকে এগিয়ে যায়। ইরফান তার ঘরের ভেতর প্রবেশ করে ভ্রু কুঁচকে তাকায়। ঘর অন্ধকার। তারা স্লেট হয়েছে। মাইরা হয়তো ঘুমিয়ে গেছে। তবে মাইরা তো জিরো লাইট জ্বালিয়ে রাখে। ইরফান উল্টো ঘুরে দরজা লক করে দেয়। এরপর ঘরের সব সুইচ অন করল, কিন্তু আলো জ্বলে না। ইরফান একে একে প্রতিটা সুইচ অন করলে একটাও জ্বলে না। বিরক্ত হলো ছেলেটা। এমনিতেই কাজের চাপে মাথা হ্যাং হয়ে আছে, তার মধ্যে আরেক ঝামেলা। পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করে। একটু একটু আওয়াজে মাইরার ঘুম হালকা হয়। চোখজোড়া মিটমিট করে খোলে। ঘুম ঘুম চোখে একদম অন্ধকারের মাঝে একটা ছায়ামূর্তি দেখে সর্বশক্তি দিয়ে চিৎকার করে ওঠে। শরীর নড়ে ওঠে। সোফার কোণায় এসে পড়ায় সোফা থেকে ঠাস করে মেঝেতে পড়ে যায়। ইরফান হতবম্ব। দ্রুত বেডের দিকে ফোনের ফ্ল্যাশ তাক করে দেখল বেড ফাঁকা। ধপ করে কিছু পড়ার শব্দ পেয়ে ইরফান দ্রুত পায়ে বেডের ওপাশে চেক করে, তবুও ফাঁকা দেখে। ইরফানের চোখে মুখে ভীতি। এত জোরে চিৎকার, সাথে পড়ে যাওয়া। কোথায় তার বাড ফ্লাওয়ার? দ্রুত বেলকনির দিকে যেতে নিয়েও পিছু ফিরে আসে সোফার কাছে শব্দ পেয়ে। এক প্রকার দৌড়ে এসে সোফার সামনে থেকে সেন্টার টেবিলে বাম দিকে একটা জোরে সোরে লাথি দেয়। ফলস্বরূপ সেন্টার টেবিলটা বেশ অনেকটা দূরে ছিটকে সরে যায়। ইরফান ফোনের ফ্ল্যাশ মেঝের দিকে ধরলে দেখল মাইরা উপুর হয়ে পড়ে আছে।
ইরফান দ্রুত হাঁটু মুড়ে বসে হাতের ফোন মেঝেতে উল্টো করে রেখে মাইরাকে 2 হাতে আগলে নেয়। বিচলিত কণ্ঠে আওড়ায়, আর ইউ ওকে? মাইরার শরীরে যেন শক্তি নেই। এই ইহজীবনে এত ভয় পেয়েছে কিনা তার মনে পড়ছে না। শরীর কাঁপছে মেয়েটার। ইরফান হাঁটু মুড়ে বসে 2 হাতে মাইরাকে সোফার উপর শুইয়ে দিল। মাইরার শরীরের কাঁপন বুঝতে পেরে ইরফান মাইরাকে তার বুকে জড়িয়ে নিল। মাইরা পেটে ব্যথা পেয়েছে ভীষণ, সাথে ভয়ে আত্মার পানি শুকিয়ে গিয়েছে। তার রেশে এখনও শরীর কাঁপছে না চাইতেও। ইরফান মাইরার গালে ডান হাত দিয়ে মৃদুস্বরে বলে, আই অ্যাম হেয়ার, ডোন্ট ওয়ারি লিটল গার্ল। মাইরার এত অভিমান হলো এই লোকটার উপর। সে কতক্ষণ অপেক্ষা করতে করতে এখানে ঘুমিয়ে গিয়েছিল বুঝতেই পারেনি। অতিরিক্ত ভয়ে চোখের কোণে জমে থাকা পানির সাথে অভিমানী অশ্রু মিশ্রিত হয়ে চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ে। মাথা বাঁকিয়ে ইরফানের বুকে মুখ ঠেকিয়ে রাখল। ইরফান মাইরার গলা চেক করলে দেখল মেয়েটা ঘেমে গিয়েছে। ইরফানের এত রাগ হলো তার গ্রান্মার উপর। গ্রান্মা যদি তার চেয়ে ছোট হতো আজ গুনে গুনে 100টা থাপ্পড় দিত ইরফান তাকে।